রোদ সমান তালে কান্না করে যাচ্ছে আর মধু তাকে সামলাচ্ছে। কিছুক্ষণ আগে মনিরার বলা কথাগুলো ভীষণ খারাপ লেগেছে তার। মনিরা এমন করে বলতে পারলো, তার উপর আবার এমন ঘটনা অন্যদিকে মোড় নিয়েছে। রোদ তাই মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে নিল। হুট করেই সে মধুর কাছে থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দরজা খুলে বেরিয়ে গেল। মধু তাকে বাধা দিতে চাইলে সে শুনল না। তড়িঘড়ি করে সবার সামনে দাঁড়িয়ে বলে উঠল, বড়ব্বু, মনিরা ভাবিকে মাফ করে দাও। আর রায়ান ভাইয়া, আমাকে যদি তুমি সত্যি ভালোবেসে থাকো তাহলে তুমি মনিরা ভাবিকে আরেকটা সুযোগ দাও। হঠাৎ করে চোখের সামনে রোদকে দেখে সবাই যেন হা হয়ে গেল। এমন সময় এখানে রোদ কিভাবে এলো? সবাইকে এভাবে থাকতে দেখে রোদ আবারও বলে উঠল, আমি কি বলেছি শুনেছো তো তোমরা? কিন্তু রোদ, তুই কোথা থেকে তুই না পালিয়ে গিয়েছিলি? না বড়মা, আমি পালিয়ে যাইনি। আমি স্টোর রুমে বসেছিলাম। আমি সব কিছু দেখেছি শুরু থেকে। আর আমি চাই না আমার জন্য এখানে কোনো ঝামেলা হোক। রোদের কথা শুনে রাইহান এসে তাকে জড়িয়ে ধরে বলল, এখানে তোর জন্য কিছু হচ্ছে না, বরং যার পাপের শাস্তি সে পাবে। না ভাইয়া, আমি চাই তুমি ভাবিকে আরেকটা সুযোগ দাও। প্লিজ 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 প্লিজ। হয়েছে, এত অনুরোধ করতে হবে না। এবার রোদ রায়হানকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। রায়হানও হেসে তাকে কপালে একটা চুমু দিয়ে জড়িয়ে নিল। এসব দেখে মুনিরা যেন রাগে ফুঁসছে। তার মতে এখানে এত কিছু সব রোদের জন্যই হয়েছে। সে কখনো রোদকে ক্ষমা করবে না। এর প্রতিশোধ সে নিবেই নিবে। তবে তার আগে তার সংসার বাঁচাতে হবে। তার জন্য সবার সামনে ভালো হয়ে যাওয়ার অভিনয় চালিয়ে যেতে হবে ভেবেই মুনিয়া মুখটা কাঁদো কাঁদো করে রোদের কাছে গিয়ে রোদকে জড়িয়ে ধরে পড়ল। আমি তোমার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও তোমাকে অমন খারাপ কথা বলার জন্য। আচ্ছা ভাবি, তুমি এত ইমোশনাল হচ্ছ কেন? চিল ভাবি, এসব বাদ দাও এখন। এরপর রোদ আরহাম চৌধুরী কাছে গিয়ে বসে বলল, বড়াব্বু, আমি বিয়েটা করতে রাজি। তোমরা 1 সপ্তাহের ভেতরে বিয়ের ব্যবস্থা করো। রোদের কথা শুনে সবাই যেন চুপ হয়ে গেল। আরহাম চৌধুরী বুঝতে পারলেন তখন মনিরার কথাগুলোতে কষ্ট পেয়ে রোদ এমন সিদ্ধান্ত নিয়েছে। তাই তিনি রোদের মাথায় হাত রেখে বললেন, দেখ মা, মনিরা একটা ভুল করে ফেলেছে। এটা নিয়ে মন খারাপ করিস না। তোর ইচ্ছা না থাকলে বিয়ে করতে হবে না। আমরা তোর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেব না। না বড়াব্বু, আমি ভাবির কথাই কিচ্ছু মনে করিনি। আমি সব কিছু ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। আর আমি মনে করি তোমরা আমার সিদ্ধান্ত মেনে নিবে। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। অতঃপর রোদ নিজের রুমে চলে গেল। মধুও তার পিছে পিছে গেল। রোদ রুমে ঢুকার পর মধু ঢুকতে চাইলে তার আগেই রোদ দরজা বন্ধ করে দিল। মধু বুঝতে পারলো রোদ এখন একা থাকতে চাইছে। তাই মধু আর কিছু না বলে আরিয়ানের রুমে চলে গেল। রুমে ঢুকেই রোদ খাটে শুয়ে কাঁদতে লাগলো। মুনিরার বলা কথাগুলোতে সে ভীষণ কষ্ট পেয়েছে। বিশেষ করে বাবা মা নিয়ে বলা কথাটাতে। সত্যি তো তার মা বাবা নেই, সে তো এতিম। তাহলে তাকে কেন সবাই এত আদর করে? আর সেই বা কেন সবার কাছে এত অধিকার খাটায়? রোদ অনেক ভেবেই বিয়ের সিদ্ধান্তটা নিয়েছে। সে আর এই বাড়িতে এমন বোঝা হয়ে থাকতে চাইছে না। মুগ্ধ রেডি হয়ে বের হয়েছে, তার সাথে শুভ্র। দুজনে আরও একবার বসার ঘরে আয়নাটাতে নিজেদেরকে দেখে নিয়ে একটা মুচকি হাসি দিল। অতঃপর আবারও দ্বিতীয় তলার দিকে তাকিয়ে জোরে বলে উঠল, আপু আপু, হলো তোর? আর কতক্ষণ লাগবে বলতো? এই তো ভাই, হয়ে গেছে, এক্ষুনি আসছি। বলতে বলতে বেরিয়ে এলো তাসনিম। তারা মূলত আজকে বেড়াতে যাচ্ছে তাদের মায়ের এক বান্ধবীর বাড়িতে। অনেকদিন পর তাদের মা তার পুরনো বান্ধবীর খোঁজ পেয়েছেন, তাই সেখানে তাকে দেখতে যাওয়া। সাথে মুগ্ধর নাকি গ্রাম দেখতে ইচ্ছে করছে, তাই গ্রামটাও ঘুরে আসবে। এখন সেই কারণেই সবাই রেডি হচ্ছে। তাদের সবাইকে বের হতে দেখে সালমা বেগম অর্থাৎ মুগ্ধের মা সবাইকে এক প্রকার তাড়া দিয়ে বেরিয়ে পড়লেন। শুভ্র তো ভীষণ খুশি, সে বেড়াতে যাচ্ছে এটা ভেবে। মুগ্ধকে এক মুহূর্তের জন্য কাছছাড়া করছে না সে। সকাল থেকে সবাই এসে রোদের রুমে দরজা ধাক্কাচ্ছে, তবুও সে দরজা খুলছে না। এদিকে আরিয়ানও বাড়িতে নেই। সে থাকলে না হয় সে ম্যানেজ করে নিত, কিন্তু এখন কি করবে? মধু এসে অনেক কথা বলে কান্নাকাটি করে শেষ পর্যন্ত দরজা খুলতে পেরেছে। এরপর থেকে সবাই রোদকে ঘিরে বসে আছে। মুনিরা লোক দেখানোর জন্য এর মধ্যে বেশ কয়েকবার ক্ষমাও চেয়ে নিয়েছে। রোদ এসব কিছু খুব সাবলীলভাবে এড়িয়ে গেল। সবার সামনে এমনভাবে থাকলো যেন তার মাথা ব্যথা করছে, তাই দরজা খুলেনি। তাও সবাই বুঝতে পেরেছে বোন রোদের মনের অবস্থা।
তাই আর কেউ তেমন কিছু না বলে যে যার কাজে চলে গেল। রয়ে গেল শুধু মধু। মুগ্ধ বাহিরে দৃষ্টি নিবদ্ধ রেখে গ্রামের প্রকৃতি দেখছে। কয়েক বছর হতে চলল গ্রামে আসে না। বরাবরই মুগ্ধ গ্রামের প্রতি আলাদা একটা সফট কর্নার আছে। আজকেও সে প্রত্যেকটা দৃশ্য মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছে। গাড়ি চলছে গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে। গাড়ি এসে থামলো একটা বড় দোতলা বাড়ির সামনে। বাহির থেকে বোঝা যাচ্ছে বাড়িটা কোনো জমিদার বাড়ি চেয়ে কম না। সালমা বেগম গাড়িতে থাকা অবস্থায় তার বান্ধবীকে কল দিল। কল রিসিভ করতেই বলল, হ্যালো আলিয়া, আমরা তোর বাড়ির সামনে, কাউকে একটু পাঠিয়ে দিতে পারবি? অপর পাশ থেকে কি বলল শোনা গেল না। সালমা বেগম কল কেটে মোবাইল মানি ব্যাগে রেখে দিল। এখন আর কি করার, অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নেই। তাই মুগ্ধ আর তাসনিম গাড়ি থেকে বের হয়ে চারিদিক দেখতে লাগলো। শুভ্র ঘুম। সে গাড়িতে ওঠার পরপরই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ বাড়ির সামনে থেকে বেরিয়ে এলো এক মহিলা এবং পুরুষ। তাদেরকে দেখে মুগ্ধরা সেদিকে এগিয়ে গেল। সালমাও ততক্ষণে বেরিয়ে পড়েছে গাড়ি থেকে। সালমা দৌড়ে গিয়ে বান্ধবীকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আলিয়াও এতদিন পর প্রাণপ্রিয় বান্ধবীকে দেখে স্থান কালপাত্র ভুলে গিয়ে কাঁদতে লাগলো। তারা যেন ভুলে গেল তাদের শরীরের বার্ধক্যের ছাপ। এখন দুজনে যেন ঠিক কিশোরী। তাদের এসব দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল উপস্থিত সকলে। আরহাম চৌধুরী এবার গলা খাকারি দিয়ে বললেন, আলিয়া, কি শুরু করছো তুমি? ওদেরকে কিভাবে বাইরে দাঁড়িয়ে রাখবে নাকি একটু ভিতরে নিয়ে যাবে? এবার যেন তাদের হুঁশ ফিরল। দুজনেই দুজনকে ছেড়ে দিয়ে চোখ মুছে নিল। আরিয়া মুখে হাসি টেনে মুগ্ধ আর তাসনিমের দিকে তাকিয়ে গেলেন। কেমন আছো তোমরা? জি আন্টি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন আন্টি? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই দেখো, এই মহিলা তোমাদেরকে বাইরে দাঁড় করিয়ে রেখে খেজুর আলাপ জুড়ে দিয়েছে। চলো বাবা, বাড়ির ভিতরে চলো। জি আঙ্কেল। বলে সবাই ভেতরে চলে গেল। আর কাজের লোকেরা এসে গাড়ি থেকে তাদের লাকেজ ও মিষ্টি আর নাস্তাগুলো নিয়ে গেল ভেতরে। তাসনিমের কোলে শুভ্র, সে এখনও ঘুমে। সবাই গিয়ে ড্রয়িং রুমে বসে পড়ল। বসার কিছুক্ষণ পর মধু আর তারিন মিলে তাদের সামনে নাস্তা এনে দিল। এর মধ্যে তাসনিম মধুকে দেখে মধু বলে ডাক দিল। মধু ও তাসনিমকে দেখে অবাক হয়ে আপনি? বলে হাঁ করে তাকিয়ে রইল। হ্যাঁ আমি, আলিয়া আন্টির বান্ধবী, আমার আম্মু। কিন্তু তুমি এখানে, আর রোদ কোথায়? মধু এবার হেসে বলল, ও আচ্ছা, আমি এই বাড়ির বউ। আপনার আন্টি, বড় চাচি, শাশুড়ি আর রোদ আছে রুমে। ও আচ্ছা, রোদ আর তুমি কি একই সাথে থাকো? জি, আসলে রোদের ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে। বলেই লজ্জায় মাথা নুয়ে নেয় মধু। তাদের কথোপকথন শুনে সকলে বুঝতে পারল তারা আগে থেকে পরিচিত। এদিকে মুগ্ধ তো স্থির হয়ে বসে আছে। এসব সে কি শুনছে? তার রোদরানী এখানে? ভাগ্য কি তাহলে তাদেরকে এক জায়গায় এনে দাঁড় করাচ্ছে? এখন যেন মুগ্ধের তর সইছে না রোদকে দেখার। কিন্তু কার কাছে জিজ্ঞেস করবে রোদের কথা? তোমরা নিজেদেরকে কিভাবে চেনো? বলে ওঠে আলিয়া। মধু তার কথায় হেসে উত্তর দেয়, আসলে বড় মা, আমরা যখন কক্সবাজার যাই তখন আপুর সাথে দেখা, এমনকি তোমরাও আপুকে চেনো। শুভ্রের কথা মনে আছে তো? উনি শুভ্রের মা। এবার যেন সবাই চিনতে পারল। রোজ সবাইকে এসে শুভ্রর কথা বলেছিল। এমনকি ওরা সবাই কথাও বলেছিল। কিন্তু তাসনিমকে কেউ দেখেনি বিধায় চিনতে পারেন না। এর মধ্যে সেখানে রোদ এসে দাঁড়ায়। রোদ ও তাসনিমকে দেখে মধুর মতো একই রিয়াকশন দেয়। তা দেখে সবাই হেসে ফেলে। এদিকে মুগ্ধ তো হা হয়ে তাকিয়ে আছে। আজই সর্বপ্রথম রোদকে সরাসরি দেখছে সে। ভীষণ মায়াবী মুখ দেখতে পুতুলের মতো লাগছে। মুগ্ধ যেন চোখ ফেরাতে পারছে না। রোদ গিয়ে সালমা বেগমকে সালাম করে কুশলাদি বিনিময় করলো। অতঃপর তাসনিমের সাথেও কথা বলল অনেকক্ষণ। তাসনিম রোদকে মুগ্ধের সাথে পরিচয় করিয়ে দিল। রোদও আমার একমাত্র ছোট ভাই মুগ্ধ। ও আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আমিও আলহামদুলিল্লাহ। এরপর সকলে আরো অনেকক্ষণ কথা বলল। এর মধ্যেই রোদের সাথে মুগ্ধরেও একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে এবং তাসনিম আর মুগ্ধকে গ্রামে ঘুরে দেখানোর দায়িত্বও রোদকে দেওয়া হলো। শুভ্র ঘুম থেকে উঠেই চোখের সামনে রোদকে দেখে খুশি হয়ে রোদের কোলে ঝাঁপ দিয়ে বসে পড়ল। রোদ ও শুভ্রকে কোলে নিয়ে আদর করতে লাগলো।
তুমি কেমন আছো মামুনি? আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তুমি এখানে কেন মামুনি? এটা তো আমার বাড়ি, তাই আমি এখানে। এটা তোমার বাড়ি? হুম, এটা আমার বাড়ি। আচ্ছা। তা আমার শুভ্র সোনা কি আমাকে মিস করেছে? ও, খুব মেঘ করেছি। ওলে বাবালে, আমার সোনাটা। বলেই শুভ্রর গাল টেনে দিল রোদ। তাদের কথার মাঝে আরহাম চৌধুরী তাদের উদ্দেশ্যে বলে উঠলেন, রোদমা, তোকে কালকে দেখতে আসবে। ছেলে ডক্টর, ছেলের ছবি তোকে আরিয়ান দেখাবে, তৈরি থাকিস। আচ্ছা বরাব্বু। খুব স্বাভাবিকভাবে উত্তর দিল রোদ, যেন সে মন থেকেই রাজি। এদিকে মুগ্ধর যেন দম বন্ধ হয়ে আসছে। এসব সে কি শুনছে? রোদের বিয়ে, ওকে কালকে দেখতে আসবে। সে কি রোদকে পাওয়ার আগেই হারিয়ে ফেলবে? এটা কিছুতেই হতে পারে না। কিন্তু রোদের মুখ দেখে তা মনে হচ্ছে রোদ এই বিয়েতে রাজি। যদি রোদ মন থেকে এই বিয়েটা করতে চায় তাহলে সে কিছুই বলবে না। থাক না, তার ভালোবাসাটা একপাক্ষিক অপূর্ব ভালোবাসা। আর যদি ভাগ্যে থাকে তাহলে রোদ অবশ্যই তার হবে, তার শত বাধা বিপত্তি পেরিয়ে হলেও। ওমা, রোদ মামুনির বিয়ে নাকি? তাহলে তো ভালোই হলো, আমরা এই সময়ে এসে একেবারে বিয়ে খেয়ে যেতে পারবো। সালমা বেগম খুশি হয়ে সবার উদ্দেশ্যে বলল। আলিয়াও হেসে তার সাথে তাল মিলিয়ে বলল, তার বলতে তোকে তো আমি এমনিতেও যেতে দিতাম না কিছুদিন, এখন একেবারে রোদের বিয়েটাও দেখে যেতে পারবি। হ্যাঁ রে, ঠিক বলেছিস। মধু এক নজরে তাকিয়ে আছে রোদের দিকে। আর কেউ না জানুক সে তো জানে রোদের মনে কি চলছে। তাসনিম, মুগ্ধ আর রোদ মিলে বের হয়েছে গ্রামে ঘুরতে দেখতে। মধু এই বাড়ির বউ বিধায় সে এখন আসার অনুমতি পায়নি। তার চেয়ে বড় কথা, সে নিজেই আসতে চায়নি। তাকে আসতে বললে সে সরাসরি বলে দিয়েছে, আমি এই বাড়ির বউ, তাই এই বাড়িতে অন্য বউয়েরা যেমন থাকে আমি ঠিক তেমনভাবেই চলতে চাই। তাই তাকে আর কেউ জোর করেনি। তাসনিম গ্রামের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পোজ দিচ্ছে আর মুগ্ধ তাকে ছবি তুলে দিচ্ছে। শুভ্র রোদের কোল থেকে এসব দেখে যাচ্ছে। মাঝে মাঝে সেও রোদের কোল থেকে নেমে ছবি তুলছে। হঠাৎ করে তাসনিম এসে রোদকে টেনে নিয়ে গিয়ে মুগ্ধকে বলল তাকে আর রোদকে একসাথে ছবি তুলে দিতে। এতে রোদ বারণ করলেও সে শুনছে না। মুগ্ধ তাকিয়ে আছে রোদের দিকে। সে যত চাইছে এই মেয়ের থেকে দূরে থাকতে, ততই যেন এই মেয়ের প্রতি সে আরও বেশি ঝুঁকে পড়ছে। নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না সে। তাসনিমের জোড়াজুড়িতে রোদ বেশ কয়েকটা ছবি তুলে নিল। এর মধ্যে মুগ্ধ রোদের অজান্তেই ওর বেশ কিছু সিঙ্গেল পিকও তুলে নিল। রোদ এবার সবাইকে উদ্দেশ্য করে বলল, আপু, সন্ধ্যা পার হয়ে গিয়েছে, এবার আমাদের যাওয়া উচিত। আমরা বরং কালকে আবার আসবো, তখন তোমাদেরকে নিয়ে পদ্মপুকুরে যাব। তাসনিমও রোদের কথাতে সায় জানিয়ে বলল, হ্যাঁ, তুমি ঠিক বলেছ রোদ। এই ভাই, চল এবার বাড়িতে চলে যাই, কালকে আবার আসবো। মুগ্ধ ও তাসনিমের কথার পিঠে আর কোনো কথা না বলে তাদের পিছু পিছু হাঁটা ধরল। এদিকে তাসনিম যেন হা হয়ে গিয়েছে। তার ভাই কবে থেকে এত ভালো হয়ে গিয়েছে। আজকে যতবার সে ওকে আদেশ করেছে সব সে কোনো কথা ছাড়াই মেনে চলেছে। এর মধ্যে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে, তা তো তাকে খুঁজে বের করতেই হবে। ভাবতে ভাবতে হাঁটতে লাগলো সে। রোদ এসে সোফায় গায়ে এলিয়ে দিল। তাসনিম আর মুগ্ধ সোফায় শব্দ করে বসে পড়ল। তিনজনই ভীষণ টায়ার্ড। আজকে অনেক জায়গায় ঘোরাঘুরি করেছে তারা। সেই দুপুরে ভাত খেয়ে বের হয়েছিল আর এখন সন্ধ্যা শেষের দিকে। এর মধ্যে সেখানে ইমরান চৌধুরী এসে রোদের পাশে বসে পড়লেন। রোদ, আম্মু, তুমি নাকি আজকে গার্ড ছাড়া বের হয়েছিলে? হ্যাঁ মেজো আব্বু। কিন্তু কেন? আমার ঘুরতে যাওয়ার সময় গার্ড নিয়ে যেতে ভালো লাগে না মেজো আব্বু। এমন করলে কি হবে আম্মু? তোমার তো নিজের সুরক্ষার কথা ভাবতে হবে, তাই না? আরে মেজো আব্বু, আমার কিচ্ছু হবে না। তোমরা আমাকে নিয়ে এত চিন্তা কেন করো বলো তো? আজকে যদি ভুইয়া বাড়ির লোকেরা জানতো তোমার একা বের হওয়ার খবর, তখন কি হতো? কিছুই হতো না মেজো আব্বু, এত চিন্তা করিও না তো। তোমাকে নিয়ে আর পারা যায় না। তোমাকে সামলানো আমার কাজ না, সেটা শুধু আরিয়ানই ভালো পারবে। ও একবার আসুক, তারপর বুঝবে মজা। আরিয়ানের কথা শুনে মধু থমকে গেল। সে রোদদের জন্য শরবত নিয়ে বসার ঘরে আসছিল, তখনই তাদের কথা শুনতে পেয়েছে। আরিয়ান বাড়িতে নেই সে বিয়ের পরদিন থেকেই। শহরে একটা কাজ আছে বলে সে বাড়ি থেকে বের হয়েছে।
তা এখনো আসেনি। মধুর মনে হয় আরিয়ান এই বিয়েটা মেনে নিতে পারেনি, তাই সে বাড়ি ছেড়ে চলে গেছে। রোদের হাসির মাঝেই চোখ পড়ে মধুর দিকে, আর সাথে সাথে তার মুখটাও বলির হয়ে গেল। মধুর মনের অবস্থা তো সে বোঝে। মুগ্ধ এত সময় রোদের দিকে তাকিয়েছিল। মেয়েটাকে যত দেখছে ততই যেন মেয়েটার প্রেমে পড়ছে সে। মধু এসে তাদেরকে শরবত দিয়ে আবারও চলে গেল। এবার সবাই মিলে শরবত খেতে লাগলো। এর মধ্যেই সালমা বেগম আর আলিয়া এসে তাদের সাথে কথা বলে গিয়েছে। সালমা বেগমের তো আফসোসের শেষ নেই, উনি যেতে পারেননি তাই। এর মধ্যেই মুগ্ধ রোদকে জিজ্ঞেস করলো, রোদ, তোমার বাবা মা কোথায়? মুগ্ধ কথাটা হাসি মুখে জিজ্ঞেস করলেও কথাটা শুনে রোদের হাসি মুখটা চুপসে গেল। শুধু রোদের নয়, ওখানে উপস্থিত চৌধুরী বাড়ির সকল সদস্যদের মুখে আধা নেমে এলো। তাদের সবাইকে এমন ভাব করতে দেখে মুগ্ধ মুখটাকে কাছামাছি করে বলল, আমি কি ভুল কিছু জিজ্ঞাসা করলাম? এখানে যাদেরকে দেখছেন তারাই আমার বাবা মা। আমি ছোট থেকে এদের সবাইকে বাবা মায়ের মতোই জানি। বলে হেসে দিল রোদ। এবার তার সাথে হেসে দিল সবাই। এরপর আবার সবাই আড্ডায় মেতে উঠল। মুগ্ধ আর কিছু না বলে তাদের সাথে তাল মেলালো। এক ফাঁকে সালমা বেগম মুগ্ধকে বলে দিল রোদের বাবা মা মারা গিয়েছে। এটা শুনে মুগ্ধর মনটা কেমন জানি ধক করে উঠল। এইটুকুনি একটা মেয়ে, কত হাসি খুশি, কত চঞ্চল, দেখে বোঝাই যায় না এই মেয়েটা এতিম। অবশ্য বাড়ির লোকেরা রোদকে ভীষণ ভালোবাসে, তা দেখেই বোঝা যায়। মুগ্ধের ভাবনার মাঝে রোদ তাকে বেশ কয়েকবার ডেকে ফেলল। তাতেও মুগ্ধের কোনো হেলদোল না দেখে এবার রোদ তুড়ি বাজাতে লাগলো মুগ্ধের সামনে। এবার ভাবনার সুতো কাটল মুগ্ধের। এই যে মিস্টার, কই হারালেন? খানিকটা লজ্জায় ফেরো মুগ্ধ। রোদ আবারও তাকে তাড়া দিয়ে বলল, যান ফ্রেশ হয়ে আসুন, অনেক টায়ার্ড মনে হচ্ছে। যান ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিন। মুগ্ধ ও রোদের কথায় সায় জানিয়ে উঠে পড়ল। রোদ তার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। কেন জানি রোদের এই ছেলেটাকে ভীষণ ভালো লাগে। আবার পরক্ষণে নিজের মাথায় নিজে চাটি মেরে বলে ওঠে, ছি ছি রোদ, এসব তুই কি ভাবছিস? তোর না বিয়ে ঠিক, কালকে তোকে দেখতে আসবে, আর এখন তুই এসব ভাবছিস? তোকে তো মারা উচিত, নির্লজ্জ মহিলা। বলে বিড়বিড় করতে লাগলো রোদ। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে মধু। এই নিঝুম নিস্তব্ধ পরিবেশে নিজের ছোট্ট জীবনের হিসাব মেলাতে ব্যস্ত সে। কি পেল আর কি হারালো? এই 19 বছরের জীবনে পাওয়ার চেয়েও বেশি হারানোর তালিকাটাই বেশি তার জীবনে। বাড়ির পশ্চিম পাশের ঝোপঝাড়ের ওদিক থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। রাত প্রায় 12:30 হতে চলল। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। গ্রাম হওয়া এখানে 10টা বাজতে বাজতে চারিদিকে নিস্তব্ধতা নেমে আসে। আর এখন তো 12টা। কোথাও কোনো মানুষের অস্তিত্ব নেই। নেই বললেও ভুল হবে। চৌধুরী বাড়িটাকে ঘিরে দাঁড়িয়ে আছে বেশ কয়েকজন গার্ড। সবাই যখন রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে গিয়েছিল, মধুও তখন তার রুমে চলে গিয়েছিল। কিন্তু অনেকক্ষণ বিছানায় গড়াগড়ি করেও যখন ঘুম এলো না, তখন উঠে ছাদে চলে এসেছে সে। একটু স্নিগ্ধ বাতাস গায়ে মাখতে এসেছে। এখন প্রায় 1.5 ঘন্টা হতে চলল, কিন্তু রুমে যেতে ইচ্ছে করছে না তার। এত রাতে এখানে ভূতের মতো দাঁড়িয়ে কি করছিস? হঠাৎ পেছন থেকে অতি পরিচিত ও অনাকাঙ্ক্ষিত এক কণ্ঠস্বর পেয়ে দ্রুত পেছনে ফিরল মধু। তার সামনে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে আরিয়ান। এখন এই সময় এখানে মোটেও আশা করেনি সে আরিয়ানকে, তাই তো বেশ কিছুক্ষণ হাঁ করে তাকিয়েছিল সে আরিয়ানের দিকে। মধুর অবস্থা দেখে আরিয়ান একটা মুচকি হাসি দিয়ে প্রশ্ন করল, এমন করে তাকিয়ে আছিস কেন? আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে বল? আমি এমন করে বলিনি তো কেমন করে বলেছিস? না, মানে আপনাকে হুট করে এখানে দেখে ভরকে গিয়েছিলাম। কেন? না কিছু না। বলেই মধু ছাদ থেকে নামতে উদ্যত হলো। মধু যখনই ছাদের দরজার পেরিয়ে যাবে তখনই আরিয়ান বলল, আমার জন্য ভাত বেড়ে রাখ, খিদে পেয়েছে, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। বলেই মধু চলে গেল। আরিয়ান তার যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করলো। তুই কখনো আমাকেও বোঝার চেষ্টা করিসনি, কখন বুঝবি আমার মনের কথাগুলো? বিড়বিড় করে আরিয়ান রুমের দিকে হাঁটা দিল। মধু দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। তার কিছুতেই ঘুম আসছে না। রাত পেরোলে রোদকে দেখতে পারবে। পছন্দ হলেই কালকে এঙ্গেজমেন্ট। এই 2 দিনের পর বিয়ে। সব কিছুই ঠিকঠাক। রোদও বিয়েতে রাজি। ভীষণ খারাপ লাগছে তার। এরকমটা না হলেও পারত। সে তো সেই কানাডা থেকে চলে এসেছে
রোদের জন্য। সে কয়েক সেকেন্ড এর কান্না মিশ্রিত মুখটা দেখে আর কণ্ঠটা শুনেই তো প্রেমে পড়েছিল সে। না না, প্রেম নয়, ভালোবাসা। সেই থেকে যে একটা মিনিটও ভালো থাকতে পারেনি মুগ্ধ। সবসময় মনে পড়েছে মেয়েটার কথা। তাই তো কানাডাতে অত ভালো চাকরিটা ছেড়ে বাংলাদেশে চলে এসেছিল। সে জানতো তাসনিমের সাথে রোদের যোগাযোগ ছিল। তার উদ্দেশ্য ছিল কোনোভাবে তাসনিমের ফোন থেকে রোদের নাম্বার নিয়ে ওর সাথে যোগাযোগ করে ওকে নিজের মনের কথা বলে দেওয়া। কিন্তু এখন তো সব উল্টোই হলো। রোদ বসে আছে ব্যালকনিতে, দৃষ্টি তার ওই দূরে নিকশ কালো আকাশে স্থির, চোখ দুটো টলমল। চোখ দিয়ে যেন মন খারাপের কথাগুলো বলে চলছে আকাশের বুকে। জানো বাবা মা, আমি তোমাদেরকে ভীষণ মিস করি। বাড়ির সবাই আমাকে ভীষণ ভালোবাসে, তবুও কেন জানি আমার তোমাদের কথা মনে পড়ে বারবার। জানো মা, আমি বিয়েটা মন থেকে করছি না। আমি শুধুমাত্র এ বাড়ির লোকদের উপর থেকে নিজের বোঝা কমানোর চেষ্টা করছি। বলেই রোদ নিজের চোখ মুছে বসা থেকে উঠে দাঁড়ালো, অতঃপর রুমের দিকে হাঁটা দিল। মধু খাবার গরম দিয়ে টেবিলে সাজিয়ে রাখলো। এর মধ্যেই সেখানে আরিয়ানও উপস্থিত হলো। সে একটা চেয়ার টেনে মধুকে বসতে বলল। না না, আমি বসবো না। আমি তোকে বসতে বলেছি। আর হ্যাঁ, আমার সাথে ভাতও খাবি তুই এখন। কিন্তু আমি তো রাতের খাবার খেয়েছি। কি হয়েছে? না, আসলে এখন আর খিদে নেই। এত কথা না বলে চুপচাপ এসে এখানে বস। আমার একা একা খেতে ভালো লাগে না, তাই তুইও আমাকে সঙ্গ দিবি। মধু এবার আর কিছু না বলে আরিয়ানের টেনে দেওয়া চেয়ারটাতে বসে পড়ল। আরিয়ানও মধুর পাশের চেয়ারটা টেনে সেখানে বসে পড়ল। এরপর দুজনে মিলে রাতের খাবার খেয়ে নিল। মধু রাতে খেয়েছে বিধায় সে বেশি খেতে পারল না। খাওয়া শেষে মধু সবকিছু গোছগাছ করে নিল, আর আরিয়ান প্লেটগুলো ধুয়ে নিল। আরিয়ানকে প্লেট ধুতে দেখে মধু তড়িঘড়ি করে সেদিকে এগিয়ে এসে বলে উঠল। আরে আরে, আপনি এইসব কেন করছেন? আমি করতে পারবো, রেখে দিন। কেন? আমি করলে কি সমস্যা? খাওয়ার সময় তো দুজনে একসাথে খেয়েছি, তাহলে এসব পরিষ্কার করলে কি সমস্যা? তবুও। হয়েছে, আর কিছু বলতে হবে না, তুই গিয়ে তোর কাজ কর। মধু আর কিছু বলল না। সে গিয়ে আবার কাজে লেগে পড়ল। কাজ শেষ করে দুজনেই রুমের দিকে অগ্রসর হলো। সকালে কড়া রোদের ঝলক মুখে পড়তেই ঘুম ভেঙে গেল রোদের। শোয়া থেকে উঠে দেয়াল ঘড়িতে নজর দিতেই দেখে ঘড়িতে 10টা বাজে। কালকে রাতে ঘুমাতে দেরি হয়েছিল বিদায় এখন ঘুম ভাঙতে দেরি হয়েছে। এর মধ্যে কেউ দরজায় করাঘাত করছে বুঝতে পেরে রোদ বিছানা থেকে উঠে পড়ল। কাপড় চোপড় ঠিক করে দরজা খুলে দিল। বাহিরে দাঁড়িয়ে আছে আরিয়ান। রোদ আরিয়ানকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরল। আর ভাইয়া, তুমি কখন এসেছো? কালকের রাতে এসেছি বনু। আমি তোমাকে অনেক মিস করেছি। আমিও। কিছু খেয়েছো? না, তোর জন্য অপেক্ষা করছিলাম, তোর সাথে খাবো বলে। আচ্ছা, তাহলে তুমি আরেকটু অপেক্ষা করো, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা যা। রোদ আরিয়ানকে ছেড়ে দিয়ে এবার দ্রুত ওয়াশরুমে চলে গেল। আরিয়ানও ড্রয়িং রুমের দিকে হাঁটা দিল। মুগ্ধ আর তাসনিম বসে আছে ড্রয়িং রুমে। শুভ্র মুগ্ধের কোলে বসে কি যেন ভেবে চলেছে। হঠাৎ করে শুভ্র মুগ্ধকে বলে উঠল। আচ্ছা মামা, আর মামুনির বিয়ে? কথাটা শুনে মুগ্ধের বুকটা ধক করে উঠল। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে বলল। না বাবা, আজকে তোমার মামুনিকে দেখতে আসবে। কেন? বিয়ে করার জন্য। কিন্তু বিয়ে তোমার সাথে হবি, তাহলে আসবি? না বাবা, তোমার মামুনির বিয়ে আমার সাথে হবে না, অন্য কারোর সাথে হবে। মন খারাপ করে কথাটা বলল মুগ্ধ। কথাটা যেন তার মুখ দিয়ে বের হতেই চাইছিল না। না না মামুনি, বিয়ে তোমার সাথেই হবি, আমি বলতি না। না বাবা। চুপ, একদম চুপ। বলে শুভ্র চিৎকার করে কাঁদতে লাগলো। এবার তাসনিম আর মুগ্ধ ব্যস্ত হয়ে পড়ল শুভ্রর কান্না থামাতে। শুভ্রকে থামাতে না পেরে এবার মুগ্ধ বলে উঠল। আচ্ছা আচ্ছা, তোমার মামুনির সাথে শুধু আমার বিয়ে হবে, আর কারোর সাথে না। তোমার মামুনিকে তো শুধু আমি বিয়ে করব। এবার কান্না থেমে গেল শুভ্রর, কিন্তু প্যাচ লাগলো অন্য জায়গায়। মুগ্ধের কথাটা বলার সময় সেখানে উপস্থিত হয় আরিয়ান। শেষও শুধু তোমার মামুনিকে শুধু আমি বিয়ে করব এই কথাটা শুনতে পেয়েছে। আরিয়ান জানে শুভ্র রোদকে মামুনি ডাকে, তাই সে চিল্লিয়ে বলে ওঠে। কি? হঠাৎ করেই অচেনা কাউকে সামনে দেখে থতমত খেয়ে গেল মুগ্ধ। তার সাথে এখনও আরিয়ানের পরিচয় হয়নি, তাই সে আরিয়ানকে চিনতে পারেনি। আরিয়ানকে দেখে তাসনিম হাসি মুখে উত্তর দিল। দেখো না,
এই শুভ্রটা কান্না জুড়ে দিয়েছে রোদের বিয়ে অন্য জায়গাতে হবে বলে। তার মতে রোদের বিয়ে শুধুমাত্র তার মামার সাথে হবে, তাই তাকে শান্ত করতে কথাটা বলেছে মুগ্ধ। এবার আরিয়ান শান্ত হয়ে বসে পড়ল সোফায়। তাসনিম মুগ্ধকে কাছে টেনে বলল, ও আমার ভাই মুগ্ধ, আর মুগ্ধ ও হলো রোদের ভাই আরিয়ান। কালকে ও যার কথা বলছিল সে। এবার মুগ্ধের মুখে হাসি টেনে আরিয়ানের সাথে হাত মেলালো। আরিয়ানও হাসি মুখে কথা বলতে লাগলো তার সাথে। বয়সে তারা দুজনেই সমবয়সী হবে, হয়তো মুগ্ধ আরিয়ানের ছোট হবে। বয়স কাছাকাছি হওয়াতে তাদের আড্ডা খুব অল্প সময় বেশ ভালোভাবে জমে উঠল। এর মধ্যে তাসনিমও সেখানে থেকে চলে গেল। আলিয়া বসে আছে রোদের রুমে, তার হাতে একটা প্যাকেট। রোদ ওয়াশরুম থেকে বের হতেই রুমে আলিয়াকে দেখে হাসি মুখে সেদিকে এগিয়ে গেল। আলিয়া উঠে এসে বলল, রোদ, এই নে, এখানে তোর সব সরঞ্জাম আছে। পাত্রপক্ষ আসলে তাদের সামনে এসব পরে রেডি হয়ে যাবি। এখন চল, নাস্তা করবি। মুগ্ধ আর তাসমিন এখনো না খেয়ে বসে আছে তোর জন্য, আর আরিয়ানও এখনো খায়নি। এখন তাড়াতাড়ি আয়। রোদ প্যাকেটটা হাতে নিয়ে রাখতে রাখতে বলল, আচ্ছা তুমি যাও, আমি আসছি। আলিয়া চৌধুরী যেতে গিয়েও আবার থেমে গেলেন। পিছু ঘুরে রোদের কাছে এসে ওর ঘাড়ে হাত রাখল। রোদ এক মনে প্যাকেটটার দিকে তাকিয়েছিল। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেয়ে এসে চমকে পেছনে ঘুরে দেখে আলিয়া চৌধুরী দাঁড়িয়ে আছে। তাকে দেখে রোদ হালকা ভ্রু কুঁচকে বলল, কিছু কি বলবে বর্মা? রোদ, তুই কি সত্যি এই বিয়েতে মন থেকে রাজি? তুই আমাকে সত্যিটা বল, তোকে কেউ জোর করবে না রে? রোদ মুখে হালকা কৃত্রিম হাসি ঝুলিয়ে আলিয়াকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ বর্মা, আমি মন থেকে রাজি। সত্যি বলছিস তো? পাক্কা। এবার আলিয়া আবার তাড়া দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। ডাইনিংয়ে বসে আছে রোদ, মুগ্ধ, তাসনিম আর আরিয়ান। সবাই নাস্তা করতে বসেছে। মূলত তারা এতক্ষণ নাস্তা করেনি রোদের জন্য। মধু আর তারিন মিলে টেবিলে নাস্তা সাজাচ্ছে। ফারিয়া ফ্রুট কাটছে। মনিরা কোথায় কে জানে। সকালবেলা তার কাজ আছে বলে কোথায় যেন গিয়েছে। সকালবেলা কাজ আছে বলে বেরিয়েছে। তার কাছ থেকে কেউ তেমন কিছু জিজ্ঞাসা করেনি। ওই দিনের ঘটনার পর থেকে সবাই তাকে এড়িয়ে চলে। তার বিষয়ে তেমন নাক গলায় না কেউ। রায়হানও শুধুমাত্র রোদের কথা রাখতে ডিভোর্স দেয়নি, না হলে অন্য সব দিক দিয়ে তাদের কোনো সম্পর্কই নেই। রায়হান একটা এখন আলাদা রুমে থাকে। এতে যেন মুনিরার কিছু যায় আসে না। সে তার মতো আগে যেমনভাবে থাকতো এখনও তেমনভাবেই চলাফেরা করে। সবাই ধরে নিয়েছে ওদের সংসারটা আর বেশি দিন টিকবে না। যেখানে স্বামী স্ত্রী দুজনেই উদাসীন, সেখানে সংসার কিভাবে হবে? মুগ্ধ তাকিয়ে আছে রোদের দিকে, তা অবশ্য কেউ না দেখলে তার মতো। আর কিছুক্ষণের মধ্যে পাত্রপক্ষ চলে আসবে, তারপর এঙ্গেজমেন্ট। আরিয়ান শুনে প্রথমে অমত জানিয়েছিল, কিন্তু পরবর্তীতে রোদের মত আছে জানতেই সেও রাজি হয়েছে। বাড়ির অন্য সবাই যে যার মতো কাজের জায়গায় চলে গিয়েছে। কিছুক্ষণ পর অবশ্য চলে আসবে, পাত্রপক্ষরা আসবে। তাই সালমা বাড়ির মহিলাদের সাথে ছোটাছুটি করে কাজ করছে। তাকে সবাই বারণ করলেও সে শুনছে না। রোদ অল্প কিছু খেয়েই উঠে পড়ল। তার কোনো খাবারই গলা দিয়ে নামছে না। সে তো সবাইকে দেখানোর জন্য খেয়েছে। রোদ রুমে যেতেই সাথী তারিন আর মধুকে পাঠানো হলো রোদকে সাজাতে। তারাও চলে গেল। রোদ রুমে এসে শুয়ে পড়ল। মধু আর তারিন এসে তাকে শুয়ে থাকতে দেখে তারিন বলল, কি গো ননদিনী, আবার শুয়ে পড়েছো কেন? ওঠো তাড়াতাড়ি, আমাদের জামাইবাবু যে আসতে চললো। তারিন আর মধুকে দেখে রোদ উঠে দাঁড়ালো। ভাবি তোমরা, কোনো কিছু কি প্রয়োজন? হ্যাঁ প্রয়োজন তো। কি প্রয়োজন বলো, আমি দিচ্ছি। তোমাকে? মানে হলো আমরা তোমাকে সাজাতে এসেছি। ও আচ্ছা, এখন যাও ফ্রেশ হয়ে আসো। যাচ্ছি বলেই রোদ ওয়াশরুমে চলে গেল। তারিন আর মধু মিলে সবকিছু রেডি করে রাখলো। রোদ বেরিয়ে আসতেই তারিন রোদের হাতে একটা মেরুন কালারের গাউন ধরিয়ে দিল। যাও রোদ, এটা পরে আসো। রোদ কিছু না বলেই চলে গেল চেঞ্জ করতে। জানো মধুরিমা, আমার কেন জানি মনে হচ্ছে রোদ এই বিয়েতে রাজি না। শুধুমাত্র বড় ভাবির কথা শুনে সে বিয়ে করতে চাইছে। হয়তো বা। তোমার কি কিছু হয়েছে মধুরিমা? না তো ভাবি, আমার কি হবে? কেন জানি মনে হচ্ছে তুমি কোনো কিছু নিয়ে আপসেট। না ভাবি, তেমন কিছু না।
তেমন কিছু হলে আমাকে নির্দ্বিধায় সব কিছু খুলে বলবে বড় বোন ভেবে। জি আচ্ছা। আরিয়ানের সাথে তোমার সব কিছু ঠিকঠাক চলছে তো মধুরিমা? এই কথা শুনে মুখটা মলিন হয়ে গেল মধুর। আচ্ছা, ওর আর আরিয়ানের সম্পর্কটা কেমন? আদৌ কোনো সম্পর্ক স্বাভাবিক আছে? উত্তর খুঁজে পায় না সে, আর খুঁজতে চায়ও না। যেমন চলছে তেমনই চলুক, দেখা যাক কোন দিকে গিয়ে এই সম্পর্কের সমাপ্তি, বিচ্ছেদ নাকি পরিণয়। কি হলো, কিছু বলছো না যে? ভাবি, সব ঠিকঠাকই আছে, আপনি শুধু শুধু চিন্তা করছেন। ঠিক থাকলেই ভালো। তাদের কথার মাঝে সেখানে উপস্থিত হলো রোদ। গাউনটায় রোদকে ভীষণ মানিয়েছে। তারিন তো এগিয়ে গিয়ে বলল, মাশাআল্লাহ, তোমাকে তো খুব সুন্দর লাগছে রোদ। না জানি সাজলে কেমন লাগে। ভাবি একটা কথা। বলো রোদ। বেশি কিছু মুখে দিবেন না প্লিজ, একদমই হালকা সাজ দিবেন। আচ্ছা ঠিক আছে। অতঃপর তারিন আর মধু মিলে সাজাতে শুরু করলো রোদকে। ড্রয়িং রুমে বসে আছে পাত্রপক্ষের লোকজন। তাদের সামনে বসে আছে আরিয়ান, মুগ্ধ, লাবিব আর রাইহান। মুগ্ধ পাত্রকে সেই কখন থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে যাচ্ছে আর মনে মনে বলছে, এই বাড়ির লোকদের কি আমাকে চোখে পড়ে না নাকি? এই ছেলে কোন দিক দিয়ে আমার থেকে বেশি লম্বা? ছেলেটা আমার থেকে আধ ইঞ্চি লম্বা হবে, হয়তো বেশি হলে 1 ইঞ্চি, এর চেয়ে বেশি হবে না কিছুতেই। গায়ের রংটাও কেমন ফ্যাকা সাদা, দেখো। ছেলেদের কি এত সাদা মানায় নাকি? আমাকে দেখো কত সুন্দর রং, শ্যামলা। কাজের কথায় আসলে ছেলেটা যেমন ডাক্তার, তেমনি আমিও তো কম কিছু করি না। কানাডাতে কত বড় একটা কোম্পানিতে ম্যানেজার, কোনো দিক দিয়ে তো আমি কম যাই না। তাহলে আমাকে এদের চোখে পড়ে না কেন? নিশ্চয়ই এদের চোখে সমস্যা আছে। মুগ্ধ এইসব ভেবে আবার নিজের ভাবনাতে নিজেই ব্যাককল বলে যায়। সিরিয়াসলি সে হিংসে করছে? তা ওর সামনে বসে থাকা ওই লোকটার সাথে, যার সাথে কিনা রোদের বিয়ে হবে। মার্শাল্লাহ, আমার মেয়েটাকে ভীষণ সুন্দর লাগছে, কারোর নজর যেন না লাগে। বলতে বলতেই রুমে ঢুকলেন আখি। তাকে দেখে সবাই একটা মুচকি হাসি দিল। তারিন তো মুখে দুষ্টু হাসি টেনে পরিয়ে দিল। কি যে বলেন না ছোট মা, আজকে আমার একমাত্র ননদিনের বিয়ে। ওহ সরি, আধা বিয়ে। আর ওকে সুন্দর লাগবে না তো কাকে লাগবে বলো? বলেই ওড়নাটা মাথায় দোপাট্টার মতো করে লাগিয়ে দিল। ওদের কথাতে সায় দিতে রোদও মুখে হালকা কৃত্রিম হাসি ফুটিয়ে তুলল। হয়েছে, অনেক গল্প চলেছে, এখন রোদকে নিয়ে চল তাড়াতাড়ি। যাচ্ছি। আচ্ছা বলে আখি রোদের কাপড়ে একটা চুমু খেয়ে আবার বাহিরে চলে গেল। মধু আর তারিন মিলে দুজন দুদিকে দাঁড়িয়ে রোদকে নিচে নিয়ে গেল। সবার সাথে কথা বলতে বলতে মুগ্ধ বেখেয়ালিতে সিঁড়ির দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। কিছু একটা ভাবতে সেকেন্ড দুয়েকের মধ্যে তড়িৎ গতিতে আবার ফিরে তাকালো সেদিকে। মেরুন কালারের গাউন, মেরুন কালারের হিজাব, গাউনের ওড়নাটাকে দোপাট্টার মতো করে দেওয়া হয়েছে। সাজ বলতে তেমন কিছুই নেই, শুধু হালকা লিপস্টিক, হালকা হয়তো পাউডারও দিয়েছে। তাই জন্য শ্যামরঙা মুখটা হালকা সাদা হয়ে ধরা দিচ্ছে। ব্যাস এইটুকুই, এতেই যেন দম বন্ধ হয়ে আসছে তার। কেন মেয়েটাকে এত সুন্দর লাগছে? আজকের দিনে কি এত সাজার কোনো প্রয়োজন ছিল তার? পরক্ষণেই নিজেকে নিজে প্রশ্ন করে বসত। আচ্ছা, এই শ্যামলিনী কি আমার হতে পারতো না? খুব কি ক্ষতি হতো এই মেয়েটা আমার হলে? কোনো এই মেয়েটা ভালোবাসার অনুমতি বা অধিকার আমার নেই? নিজেকে নিজেই ছাড়ি দিয়ে আবার বলে উঠল, সবই তো দোষ মুগ্ধ, তুই তো আগে এলি না কেন? যে ধরে কানাডাতে বসেছিলি, তাই তো আজ তোর শ্যামলিনীকে অন্য কেউ নিয়ে যাচ্ছে। তোর শ্যামলি অন্য কারো রাজ্যে ফুল হয়ে ফুটতে চলেছে, যা তুই চাইলেই তোর বাগানে শ্রেষ্ঠ ফুল হতে পারতো। মুগ্ধের ভাবনার মাঝে কখন যে রোদ এসে তাদের সামনে দাঁড়িয়েছে সেটা সে খেয়ালই করেনি। ভাবনা থেকে বের হলো রোদের সালাম দেওয়াতে। ভাবনা থেকে বের হতেই নিজেকে সামনে নিল সে। ওরে মুগ্ধর বাচ্চা মুগ্ধ, নিজেরে সামলা, কুল ডাউন মুগ্ধ, কুল ডাউন। এই শ্যামলিনী তোর জন্য নিষিদ্ধ, নজর সামলা। তারিন গিয়ে রোদকে বসালো পাত্রের মায়ের পাশে। তিনিও হেসে রোদকে বসার জায়গা করে দিলেন। রোদ বসতেই হাসি মুখে জিজ্ঞেস করলেন, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো। আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? মহিলার কথা শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল রোদ। পরক্ষণের মহিলা হেসে বলল, থাক, লজ্জা পেতে হবে না, আমি এমনিতেই বলছি আমিও ভালো আছি। এখন তোমাকে দেখে আরও ভালো লাগছে মা। কোন ক্লাসে পড়ো? জি, ইন্টার ফার্স্ট ইয়ারে। বাহ বাহ, বেশ ভালো। জি। তবে মা,
আমার একটা শর্ত আছে। জি বলুন। আমি বলবো না তোমাকে পড়ালেখা ছাড়তে, কারণ আমার একটা ডক্টর ছেলের সাথে তোমার মতো ইন্টার পড়ুয়া মেয়ে তো তেমন একটা যায় না, তাই না? তাই আমার মতে তুমি চাইলে তোমার পড়ালেখা শেষ করতে পারো, তবে মা ওইসব চাকরি বাকরি বা কোনো প্রফেশনে তুমি যেতে পারবে না, কারণ আমার বাড়ির বউদের সেই নিয়ম নেই। বলতে গেলে বিয়ের পর ঘরের বাইরে যাওয়ার আমার পছন্দ না, তুমি শুধু কলেজে গিয়ে পরীক্ষাটা দিয়ে আসবে। কথাটা শোনার সাথে সাথেই বসার ঘরের সবাই যেন কেমন করে তাকালেন তার দিকে। তিনি যে ঠান্ডা মাথায় সরাসরি রোদের স্বাধীনতা হরণের কথা বললেন তা সবাই খুব ভালো করেই বুঝতে পেরেছে। সবার মুখই থমথমে হয়ে আছে। সালমা বেগম তার কথা শুনে বিড়বিড় করে বলল, এই মহিলা তো ঠান্ডা মাথায় খুন করতে জানে। সে বিড়বিড় করে বললেও তার পাশে থাকা আলিয়ার সাথে আর আখিও শুনে ফেলেছে। এই কথা শুনে সবাই কেমন যেন চিন্তিত হয়ে পড়ল। এই বিয়েটা হলে রোদ সুখে থাকবে তো? আর যাই হোক, একটা মেয়ের স্বাধীনতা কেড়ে নিলে সে কখনোই সুখী হতে পারে না, সে জামাই যতই ডাক্তার হোক। পাত্রপক্ষরা চলে গেছে প্রায় ঘন্টাখানেক হতে চলল। সবাই এখন কাজে ব্যস্ত। রোদ বসে আছে নিজের রুমে, ফ্রেশ হয়ে এসেছে কিছুক্ষণ হলো। এখন ব্যালকনিতে বসে আছে, ভাবছে কিছুক্ষণ আগের কথা। রোদ তো ভেবেছিল এই বিয়ে বুঝি হবে না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তখন মহিলাটি হেসে বলেছিল, আরে আরে, সবাই কি ভয় পেয়েছেন নাকি? আমি তো আসলে দুষ্টুমি করছিলাম। আমি দেখতে চেয়েছিলাম আপনাদের অবস্থা কেমন হয়, একটু পরীক্ষা করে দেখছিলাম। আমি আমার বৌমাকে কখনো কোনো কিছুতে বাধা দেব না, ওর যা ইচ্ছে ও তাই করবে। তার কথা শুনে যেন সবাই স্বস্তি পেয়েছে, সেটা রোদ বাড়ির প্রত্যেকটা মানুষের মুখ দেখে বুঝেছে। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আর 2 দিন পরই বিয়ে, আর আজকেই এঙ্গেজমেন্ট, এবং হলেও তাই। খুব হালকা করে ঘরের মানুষ নিয়ে আংটি বদলটা হয়েই গেল। আর বিয়ে নিয়ে এখন সবাই সবকিছু করতে ব্যস্ত। যত যাই হোক, চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে বলে কথা, তার বিয়েতে তো গ্রামের সকল মানুষকে দাওয়াত দিতেই হবে। মুগ্ধ একা একা বসে আছে বাগানে, তার কিছুই ভালো লাগছে না। কিছুক্ষণ আগেই তার ভালোবাসার মানুষটা অন্যের নামে করে দেওয়ার সকল বন্দোবস্ত হয়ে গেছে, তাও তার চক্ষু সামনে। এটা সে কিছুতেই মানতে পারছে না। বুকটা কেমন জ্বলছে তার। কাঁধে কারো স্পর্শ পেতে পিছনে ফিরে তাকায় মুগ্ধ। লাবিব দাঁড়িয়ে আছে তার কাঁধে হাত দিয়ে। ভাইয়া, কি হয়েছে আপনার? কোনো বিষয় নিয়ে কি মন খারাপ? না না, তেমন কিছু না। তুমি কি কিছু বলবে? না, এমনি দেখতে এলাম। তুমি এখানে একা একা কি করছো? তোমাকে অনেকক্ষণ ধরে ডেকে যাচ্ছে, কিন্তু তোমার কোনো সাড়া পাচ্ছিলাম না। ও, শুনতে পাইনি, সরি। ইটস ওকে ভাইয়া। ভাইয়া চলো বাইরে থেকে ঘুরে আসি। এখন? রামিমও যাবে। মুগ্ধ কিছুক্ষণ কি যেন ভাবলো, তারপর লাবিবকে বলল, আচ্ছা চলো তাহলে। চলেন। রোদ, আসবো? রোদ বিছানায় শুয়ে মোবাইল দেখছিল, তখনই দরজার বাহির থেকে মুনিরার আওয়াজ পেয়ে উঠে বসল। আরে বড় ভাবি, অনুমতি নেয়ার কি আছে, চলে এসো। আসছি। বাহির থেকে কখন এলে ভাবি? ঘন্টাখানেক হলো। ও আচ্ছা। রোদ, তুমি কি আমার সাথে এখনো রেগে আছো? কেন ভাবি, তোমার সাথে রেগে থাকবো কেন? ওই দিনের ওই বিষয়টা নিয়ে? না ভাবি, ওটা তো আমি সেদিনই ভুলে গেছি, তুমিও মনে রেখো না। থ্যাঙ্কস বোন। মোস্ট ওয়েলকাম ভাবি। তারা আরও নানান কথা বলতে লাগলো। এক পর্যায়ে মুনিরা রোদের হাত ধরে বলল, রোদ, তুমি যদি আমাকে সত্যিই ক্ষমা করে দাও তাহলে একটা কাজ করে দাও, তোমাকে আমি বোন হিসেবে রিকোয়েস্ট করছি। আরে ভাবি, হ্যাঁ তো করে বলতে হবে না, বলো না তুমি কি বলবে। আমি আসলে তোমার ভাইয়াকে একটা সারপ্রাইজ দিতে চাইছি, তার জন্য কিছু জিনিস লাগবে। সেগুলো নিয়ে আমার এক ফ্রেন্ড আসবে পদ্মপুকুরের পাশে, এগুলো একটু এনে দিবে। আসলে আমিই আনতাম, কিন্তু আমি সকালে বের হয়েছি, তাই এখন আর বের হতে চাইছি না। একটু যাও না বোন, প্লিজ 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 প্লিজ। আচ্ছা যাবো ভাবি, তোমার এত রিকোয়েস্ট করতে হবে না। থ্যাঙ্কস বোন, এই ঋণ আমি কখনো ভুলবো না। ধন্যবাদ দিতে হবে না ভাবি, তুমি বলো কখন যেতে হবে? এই মাগরিবের পরে। এই সময় কেন ভাবি? আসলে সারপ্রাইজ দিতে চাইছি তো, তাই কেউ না দেখে এই সময় আনছি। ও আচ্ছা, কিন্তু ভাবি ওই সময়ে? হ্যাঁ বোন, কিন্তু গার্ড নিয়ে যাবে না ভুলেও। কিন্তু? কোনো কিন্তু নয়। আচ্ছা দেখি। মুনিরা চলে যাওয়ার পরও রোদের কেন যেন কিছুই ভালো লাগছে না।
মুনিরার বলা জায়গায় যেতে মন সায় দিচ্ছে না, তবুও যেতে হবে, না হলে মুনিরা কী ভাববে। সে অনেক আশা নিয়ে তার কাছে এসেছে। তাও রোদ প্রথমে ভেবেছিল গার্ড নিয়ে যাবে, কিন্তু মনিরা তো তাও বারণ করে দিল। অন্যদিকে মনিরা রোদের রুম থেকে বেরিয়ে যাওয়ার পর মুখে একটা ক্রূর হাসি দিল, বিড়বিড় করে বলতে লাগলো, রোজ শোনা, তোমার জীবন আজকেই শেষ। তোমাকে আমি মৃত্যু দিব না। মৃত্যুটা তো তুমি আজকের পর থেকে নিজেই চাইবে আল্লাহর কাছ থেকে। তোমার জীবনটা আমি নরকে পরিণত করে দেব রোদ। আমার প্রতি হওয়া অপমানের প্রতিশোধ আমি আজকেই নিব। মুগ্ধ, লাবিব আর রামিম হেঁটে চলেছে পদ্মপুকুরের পাশে। সময়টা এখন সন্ধ্যার আগ মুহূর্ত, সূর্য এই ডুবলো বলে। এখানে এসেই মুগ্ধের বিক্ষিপ্ত মনটা এখন যেন শান্ত হয়েছে, তবুও মনটা যেন কু ডাকছে। মনে হচ্ছে কোথাও কোনো ভুল কিছু হতে যাচ্ছে, তার খুব কাছের কারো বিপদ হতে যাচ্ছে। মুগ্ধ সেসবকে পাত্তা দিচ্ছে না। তার মনে হচ্ছে তার এরকম ফিল হওয়ার কারণ রোদের বিয়ে ঠিক হওয়াটাই। তবুও মন যেন গহীনে একটা কিন্তু রয়েই যায়। লাবিব এসে মুগ্ধর পাশে দাঁড়িয়ে বলল, ভাইয়া চলেন যাই। না, আর কিছুক্ষণ বাকি, ভালোই লাগছে। ওখানে গিয়ে আর কি করব? শুধু বসে থাকা ছাড়া ওখানে কোনো কাজ নেই। আচ্ছা ঠিক আছে তাহলে। তোমার কোনো কাজ থাকলে তুমি চলে যেতে পারো, আমি রমিমকে নিয়ে আসি। আরে না না ভাইয়া, আমার কোনো সমস্যা নেই। আমি ভাবলাম আপনার হয়তো ভালো লাগছে না আর হাঁটতে। না, তেমন কিছু না। রোদ আস্তে আস্তে হেঁটে চলেছে। যত এগোচ্ছে ততই যেন মনটা কুগাইছে। এক মনে বলছে যেতে, তো আরেক মন বলছে না যেতে। মনের এই দ্বিধাদ্বন্দ্ব নিয়েই হেঁটে চলেছে সামনের দিকে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো মানুষের অস্তিত্বও নাই। রোদ মনে মনে নিজেকে একটু সামনে নিয়ে কল করলো মুনিরার দেওয়া সেই নাম্বারটাতে। নাম্বারটা মূলত মুনিরার সেই ফ্রেন্ডের। রিং হচ্ছে একবার, দুইবার, তিনবার, এরকম করে অনেকবার, কিন্তু ওপাশ থেকে কল রিসিভ হলো না। এরকম করে বেশ কয়েকবার কল দেওয়ার পরও কোনো রেসপন্স পায়নি ওপাশের ব্যক্তিটির। কি হলো, কল রিসিভ করছে না কেন? রোদের ভয় লাগছে। ভূতের ভয় নয়, কোনো কিছু অঘটন ঘটার ভয়। হঠাৎ একটা হাত এসে রোদের মুখটা চেপে ধরল। রোদ প্রথমে বুঝতে পারেনি, কিন্তু যখনই সে বুঝতে পেরেছে তখনই চিৎকার শুরু করে দিয়েছে। কিন্তু তার মুখটা কোনো শক্তপোক্ত হাতের চাপে পড়ে ভিতরের কোনো শব্দই বাহিরে এলো না। যতটুকু এলো তা হলো ধরনের শব্দ। রোদ ফিল করলো তাকে কেউ একজন হাত বেঁধে দিচ্ছে, এরপর মুখ, তারপর পা, অতপর ধাক্কা মেরে ফেলে দিল মাটিতে। রোদ মনে মনে সৃষ্টিকর্তাকে স্মরণ করছে। রোদ বুঝে গিয়েছে তার হয়তো আর বেঁচে থাকা সম্ভব না। তার সাথে হয়তো খারাপ কিছু হতে চলেছে, হয়তো ধর্ষণ। এই অমানুষগুলো হয়তো তাকে খুবলে খুবলে খাবে। কালকে হয়তো সারা গ্রামে তার ধর্ষণের খবর ছড়িয়ে পড়বে। এর মধ্যেই একজন এসে ঝাঁপিয়ে পড়ল রোদের ওপর। লোকটার সাথে ধস্তাধস্তি করছে রোদ। এক পর্যায়ে এসে তার মুখ থেকে কাপড়টা সরে গেল। সুযোগ পেয়ে রোদ প্রাণপণে চিল্লিয়ে উঠল। যদি কেউ একজন সাহায্য করতে আসে সে আশায় মুগ্ধরা চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। অনেকক্ষণ হলো তারা এখানে এসেছে, এবার যাওয়া উচিত ভেবেই উঠে দাঁড়ালো। তিনজনেই কথা বলে হাসতে হাসতে হাঁটতে লাগলো আধ পাকা রাস্তা ধরে। পাশেই হালকা ঝোপঝাড়। হঠাৎ সেখান থেকে চিৎকার আসতে শুনে তিনজনই দাঁড়িয়ে গেল। গলার স্বরটা তাদের খুব ভালো করেই চেনা। এটা যে স্বয়ং রোদের। রোদের কোনো বিপদ হলো না তো ভেবেই তিনজনেই একসাথে দৌড়ে গেল ঝোপের দিকে। যত এগোচ্ছে ততই যেন হৃদকম্পন বেড়েই চলছে। ভয়টাও জোরে সোরে জেঁকে ধরেছে। মনে হচ্ছে কিছুই ঠিক নেই। তিনজনেরই আল্লাহর কাছে একটাই দোয়া, রোদের যেন কোনো বিপদ না হয়, রোদ যেন সুস্থ থাকে। পাশের ঝোপে গিয়ে তিনজনের পা যেন থমকে গেল। এটা তারা কি দেখছে? মুগ্ধ যেন চারপাশে সব কিছু ভুলে সামনের দিকে দৌড় দিল। রামিম আর লাবিব যেন নিজের মধ্যে নেই। এরকম একটা সিচুয়েশনে যে পড়তে হবে সেটা যেন তাদের কোনোদিনই মাথাতেই আসেনি। হাসপাতালের করিডোরে বসে আছে চৌধুরী বাড়ির সকল সদস্য। সবার মুখই থমথমে। একপাশে আলিয়ারা তিন যা গুনগুনিয়ে কান্নার সুর তুলছে। আরিয়ান এক নাগারে কাকে যেন কল করিয়ে যাচ্ছে। কি হলো, আপনাদের আসতে কতক্ষণ লাগবে? আপনাদের এই দেরি হওয়ার জন্য আমার বোনটার সাথে খারাপ কিছু হতে পারে। ওপাশ থেকে কি বলল শোনা গেল না, তবে আরিয়ানকে আবার বলতে শোনা গেল,
আমার বোনের ইমিডিয়েট ব্লাড লাগবে, একটু দেরি হলেই ওর খারাপ কিছু হয়ে যেতে পারে। বলে আরিয়ান কল কেটে দিল। রাইহান, লাবিবরা সবাই যে যার কাজে ব্যস্ত। সবাই হাসপাতালের এদিক ওদিক ছোটাছুটি করছে। সবার মনেই যেন একটা দোয়া, রোদের যেন কিছুই না হয়। এর মধ্যে তাদের সামনে এসে উপস্থিত হল একজন নার্স। তিনি এসে বলেন, আপনারা কি রোদ চৌধুরীর বাড়ির লোক? জি বলুন। মুগ্ধ দৌড়ে এসে বলল। তার পিছনে সবাই এগিয়ে গেল। আসলে ওনার অবস্থা ভীষণ খারাপ, আপনারা আরো দ্রুত রক্তের ব্যবস্থা করুন। ডাক্তার, আমি তো দিচ্ছি রক্ত, আরও দিব। বলুন আরও কত দিতে হবে? চলুন চলুন। বলেই হাঁটতে লাগলো মুগ্ধ। নার্সটি তখন বলল, দেখুন, আপনার কাছ থেকে অলরেডি 4 ব্যাগ ব্লাড নেওয়া হয়েছে, তাও আপনার অতিরিক্ত জোড়াজুড়িতে। কিন্তু আমরা এখন আর আপনার কাছ থেকে ব্লাড নিতে পারবো না, সরি, আপনার লাইফ রিস্কে ফেলতে পারি না। আপনার এত কিছু ভাবতে হবে না। আপনার ব্লাডের প্রয়োজন তো আপনি ব্লাড নেবেন, আর অন্য কোনো বিষয়ে কথা বলবেন না আপনি। দেখুন, আপনি বোঝার চেষ্টা করুন। না, আমি কিছুই বুঝতে চাই না। তাদের কথার মাঝে আরিয়ান এসে মুগ্ধকে ধরে বসিয়ে দিল। মুগ্ধ এই অল্প কথা বলাতেও হাঁপিয়ে উঠেছে। সে নাকি আরও ব্লাড দিতে হবে বলে চিল্লাচ্ছে। আরিয়ানের পেছনে 3 জন ছেলে দাঁড়িয়ে আছে। আরিয়ান নার্সের কাছে গিয়ে বলল, সিস্টার, ওনাদের ব্লাড গ্রুপ আর রোদের ব্লাড গ্রুপ 1, ওনারা ব্লাড দিতে এসেছে, ওনাদেরকে নিয়ে যান। কথাটা শুনতে পেয়ে নার্সটি দ্রুত ছেলেগুলোকে নিয়ে চলে গেল। মুগ্ধ সেদিকেই তাকিয়ে রইল। তার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। চোখের সামনে সব কিছু ঝাপসা লাগছে। আরিয়ান নার্সকে বিদায় দিয়ে পেছনে তাকাতেই দেখে মুগ্ধ একপাশে হেরিয়ে পড়ছে। তা দেখে সে দ্রুত সেখানে গিয়ে মুগ্ধকে ধরে ফেলে। আরিয়ান কিছুতেই বুঝছে না রোদের জন্য এই ছেলের এমন পাগড়ামো কেন। সেই যে রোদকে হাসপাতালে আনার পর থেকে দৌড়াদৌড়ি করছে, এবং এর মধ্যে ব্লাড দেওয়ার কথা শুনে নিজেই ব্লাড দিল শরীরের চিন্তা না করে। এমনকি ব্লাড দেওয়ার পরও একটা মিনিটের জন্য স্থির হয়ে বসে থাকেনি। এটা ওটা করেই যাচ্ছে। একবার ঔষধ এর জন্য নিচে যাচ্ছে, তো আবার উপরে। এত সব কিছু কেন করছে মুগ্ধ? আচ্ছা, কোনোভাবে কি মুগ্ধ রোদকে পছন্দ করে? এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সবচেয়ে খুশি হবে আরিয়ান। ঝোপের মধ্যে গিয়ে রামিম, লাবিব মুগ্ধকে দেখে সেখানে রোদ পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। শরীরে কাপড়ের ছিটে ফোটাও নেই, সারা শরীরে রক্তের দাগ। পাশে কিছু পুরুষ মানুষ নামক জানোয়ার নিজেদের শরীর ঢাকতে ব্যস্ত, কারোরই এদিকে খেয়াল নেই। সব দিক কিছু দেখে মুগ্ধদের যেন আর কিছুই বোঝার বাকি রইল না। মুগ্ধ এইসব দেখে নিজেকে সামলাতে না পেরে দৌড়ে গিয়ে রোদকে জড়িয়ে ধরে। চিৎকার করে রোদ বলে ডাকতে শুরু করেছে। পরক্ষণে পাশের লোকগুলোকে পালাতে দেখে মুগ্ধ রোদকে ছেড়ে লোকগুলোকে এলোপাথারি মারতে শুরু করলো। লাবিব আর রামিমেরও ততক্ষণে হুঁশ ফিরল। তারা দুজনেও দ্রুত সেদিকে এগিয়ে গেল। এরপরে 3 জনেই ছেলেগুলোকে মেরে আধমরা করে ফেলে। এক ফাঁকে লাবিব পুলিশকে কল দিয়ে দ্রুত ঘটনাস্থলে আসতে বলে। বাকিটা অবশ্য মুগ্ধের। পুলিশ আসার আগেই মুগ্ধ নিজের গায়ের শার্টটা খুলে রোদের গায়ে জড়িয়ে দিল। ভুলেও রোদের দিকে চোখ তুলে তাকালো না। আশপাশ থেকে খুঁজে রোদের ওড়নাটা নিয়ে রোদকে কোনো রকমে জড়িয়ে দিয়ে ওকে কোলে নিয়ে হাসপাতালের দিকে এগিয়ে গেল। লাবিব আর রামিম লোকগুলোকে বেঁধে রেখে বাড়িতে কল করে সংক্ষিপ্তভাবে পুরো ঘটনা বলল। মুগ্ধ রোদকে নিয়ে হাসপাতালে আসে। ডাক্তাররা মুগ্ধের পরিচিত ছিল বিধায় রোদকে নিয়ে দেরি করতে হয়নি। রোদের মাথায় ভীষণভাবে জখম হয়েছে। কেউ হয়তো ভারী কিছু দিয়ে আঘাত করেছে খুব জোরে। তাছাড়া শরীরের প্রত্যেকটা জায়গা দেখে বোঝা যাচ্ছে লোকগুলো রোদের উপর কতটা নির্যাতন চালিয়েছে। রোদ বলেই চিল্লিয়ে শুয়ে থেকে উঠে পড়ল মুগ্ধ। আশেপাশে তাকিয়ে দেখে সে এখন হাসপাতালের শুভ্র বেডে শুয়ে আছে। হাতে তার স্লাইন চলছে। এতক্ষণ সে সব কিছু স্বপ্ন দেখছিল। এসব এখনকার স্বপ্ন হলেও তো এটাই সত্যি হয়ে ঘটেছে কিছুক্ষণ আগে তার রৌদ্রময়ী জীবনে। রোদ কেমন আছে কথাটা মাথায় আসতেই মুগ্ধ স্লাইন দ্রুত খুলে বাহিরে ছুট লাগালো। এতে তার হাত থেকে কিছুটা ব্লাড বেরিয়ে এলো। আইসিইউ এর সামনে গিয়ে দেখে সবাই মুখে থমথমে। মুগ্ধ আসতে করে তাদের দিকে এগোতে লাগলো। এবার আর কোনো খারাপ কিছু হয়নি তো? সে যে আর কিছু খারাপ নিতে পারবে না। এর মধ্যে তাসনিম দৌড়ে এসে মুগ্ধকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে শুরু করলো। ভাই রোদ। আর বলতে পারলো না, আবার জোরে জোরে কান্না করতে লাগলো সে। মুগ্ধ, ডাক্তার বলেছে রোদকে বাঁচানো যাবে না, ওর বাঁচার আশা নাকি অনলি 10%।
24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে কিছুই করা সম্ভব না। এখন শুধুমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা। ওকে নাকি গণধর্ষণ করা হয়েছে, মোট 7 জন মিলে করেছে। তাছাড়া ওকে মাথায় ভারী কিছু দিয়েও আঘাত করেছে। রিপোর্টে নাকি এটাই এসেছে। সব শুনে মুগ্ধ ধপ করে বসে পড়ল ফ্লোরে। তাসতিম ওকে গিয়ে ধরে নেয়। তাসতিম এই কয়েকদিনে বুঝে গেছে মুগ্ধ রোদকে ভালোবাসে, তাও ভীষণভাবে ভালোবাসে। তার ভাইটার মন ভীষণ নরম, কিভাবে সামলাচ্ছে নিজেকে সে। এর মধ্যেই সেখানে এসে উপস্থিত হলো রোদের হবু শ্বশুরবাড়ির লোকেরা। রোদের হবু হাজবেন্ড আরাফ এসে দাঁড়ায় আরিয়ানের পাশে। ডাক্তার কি বলেছে ভাইয়া? অতপর আরিয়ান রোদের ব্যাপারে সবকিছু খুলে বলল। সব শুনে আরাফের মুখটা কালো হয়ে গেল। আরিয়ান তাদেরকে কল করে বলেছিল রোদের অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এখন অবস্থা গুরুতর। আরাফ মুখটা থমথমে করে বলল, তাহলে আপনি আমাকে সেগুলো ফোনে বলেননি কেন? আসলে এটা আমি ফোনে বলতে চাইনি আরাফ। আরাফ আর কিছু বলল না। এর মধ্যে আরাফের মা এসে আরাফকে অন্যদিকে টেনে নিয়ে গেল। তারা অনেকক্ষণ কি যেন বলল। কিছুক্ষণ পরে এসে আরাফের মা গলা খাকারি দিয়ে আলিয়া বেগমের সামনে এসে বললেন, এবার আমরা আসি তাহলে। এখন চলে যাবেন? জি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। মানে একটা কথা ছিল। জি বলুন। আসলে আমি বিয়ে ভেঙে দিতে চাইছি। মানে? দেখুন, আমার ডক্টর ছেলের সাথে আর যার হোক একজন ধর্ষিতাকে তো বিয়ে দিতে পারি না বলেন। আমাদের তো সমাজ নিয়ে বাঁচতে হয়, তাই না? এটা শুনলে সমাজে লোকেরা ছিছি করবে। একজন ধর্ষিতাকে কিভাবে আমার ছেলের বউ বলে পরিচয় দেব বলেন? সোসাইটিতে আমাদের সম্মানটা আর থাকবে না। আমরা বাবু নিজের সম্মান বিসর্জন দিয়ে একটা নষ্ট মেয়েকে দয়া দেখিয়ে আমার এমন যোগ্য ছেলের সাথে বিয়ে দিতে পারবো না। আরাফের মায়ের মুখে এমন কথা শুনে সবাই হাঁ করে তাকিয়ে রইল তার দিকে। আরিয়ান একবার আরাফের মায়ের মুখের দিকে তাকিয়ে আবার আরাফের দিকে তাকায়। আরাফ ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে তার বিরক্তি। দেখে বোঝা যাচ্ছে সে এখানে থাকতে বিরক্ত হচ্ছে। আরাফের এমন ভাব ও তার মায়ের কথাগুলো শুনে শুনে আরিয়ানের মাথায় রক্ত উঠে যায়। সে তেড়ে যায় আরাফকে মারতে, কিন্তু আরহাম চৌধুরীর কথায় থেমে যায় সে। আরিয়ান, সেখানে আসো, সেখানেই থেমে যাও। তুমি যদি এখন ওদের সাথে কথা বাড়াবাড়ি করো তাহলে ওদের মধ্যে আর তোমার মধ্যে কোনো তফাৎ থাকবে না। আর যাই হোক, আমার বাড়ির লোকেরা কোনো কাপুরুষ নয়, আর নয় কোনো অমানুষ। আরহাম চৌধুরী কথা শুনে আরাফ কিছু বলতে চাইলে তিনি হাত উঁচিয়ে তাকে থামিয়ে দেয়। তুমি আর কোনো কথা বলবে না। তিনি এবার আরাফের মায়ের দিকে তাকিয়ে বললেন, ধন্যবাদ আপনাকে বিয়েটা ভেঙে দেওয়ার জন্য। এমনিতেও এই বিয়েটা নিয়ে আমার মন সায় দিচ্ছিল না। যেখানে আজকে আপনি আপনাদের আসল রূপটা দেখিয়ে বিয়েটা ভেঙে দিলেন, ভালোই করেছেন, তার জন্য আবারও ধন্যবাদ। এবার আপনারা আসতে পারেন। অপমানে আরাফের মায়ের মুখ থমথমে হয়ে গেছে। তিনি আর কাউকে কিছু না বলে হাঁটা ধরলেন, সাথে আরাফও। বিয়েটা ভেঙে গেছে সেটা শুনে মুগ্ধ খুব খুশি হলেও রোদকে নিয়ে এমন বাজেভাবে কথাগুলো বলে তার গায়ে আগুন লেগেছে। এমন মনে হচ্ছে এর শোধ সে নিয়ে ছাড়বে, তা যে কোনোভাবেই। আরিয়ান এসে আরহাম চৌধুরীর কাছে গিয়ে বলল, বড় আব্বু, আপনি কেন ওদেরকে কিছু বলতে দিলেন না? ওরা রোদকে নিয়ে বাজে কথা বলেছে। শান্ত হও আরিয়ান, এরকম বাজে কথা এখন রোদকে আর আমাদেরকে সবাই সবসময় শুনতে হবে। আর তার জবাব তুমি রাগ দিয়ে দিতে পারবে না, তা দিতে হবে শান্তভাবে। এখন থেকে নিজেকে প্রস্তুত করে নাও। ওনার কথা শুনে আরিয়ান শান্ত হয়ে গেল। সত্যি তো, এখন তো এসব রোজ রোজ শুনতে হবে। এসব নিয়ে তো রাগারাগি করা যাবে না। যা করা তা শান্ত মাথায় করতে হবে। সমাজের লোকের জবাব তাদের কথার ধরন দেখেই দিতে হবে। হাসপাতালে নামাজের রুমে নামাজ আদায় করছে বাড়ির সকলেই। সবার একটাই দোয়া, রোদ যেন সুস্থ থাকে। আলিয়া জ্ঞান হারিয়েছেন। রোদেন এমন পরিণতি মেনে নিতে পারেননি। তার সাথে এখন মধু আছে, আর রোদের কেবিনের সামনে মুগ্ধ। সে সবার আগে পড়ে এসেছে নামাজ। রোদকে কেবিনে শিফট করা হয়েছে। ডাক্তারেরা তাদের সাধ্যমতো চেষ্টা করেছে রোদের চিকিৎসার জন্য। এবার বাকি আল্লাহর উপর ভরসা। মুগ্ধ মনে মনে আল্লাহকে স্মরণ করছে। আল্লাহ, আমার শ্যামলিনীকে সুস্থ করে দিন। হে পরম করুণাময়, দয়া করুন এই পাপীর উপর। আমার প্রাণটাকে আমার কাছে ফিরিয়ে দিন। আমি যে তাকে ছাড়া নিস্তব্ধ অনুভব করছি, যা আমার আগে কখনো অনুভব হয়নি। প্রথমবার এই অনুভূতির সাথে পরিচিত হয়ে যে মনটা ভীষণ পড়ছে।
এই বিষাক্ত অনুভূতি যে আমাকে বড্ড পীড়া দিচ্ছে আল্লাহ। এবারের মতো এই অদমের দিকে চোখ তুলে তাকান আল্লাহ। আমি জানি আপনি আমাকে নিরাশ করবেন না। আমার আপনার প্রতি সম্পূর্ণ আস্থা আছে। রোদ, তোমাকে আমার মনের কথা এখনও জানানো হয়নি। তোমার সাথে আমার অনেক কথা বাকি। আমার সেই না বলা কথাগুলোর জন্য হলেও সুস্থ হয়ে যাও। তোমাকে এখনও বলা হয়নি শ্যামলিনী, তুমি আমার জীবনে কতটা বিরাজ করছো। এই আমিতে যে তোমার বসবাস, আমার সম্পূর্ণ তেজে তোমার রাজত্ব, আমার শ্যামলিনী। একবার সুস্থ হয়ে যাও, তোমাকে আর আমার কাজ ছাড়া করবো না ডিয়ার, আমার শ্যামলিনী। রোদের কেবিনের দিকে আখি জোড়া নিবদ্ধ করে কথাগুলো বিড়বিড়িয়ে বলে নিজের দুফোঁটা অশ্রু বিসর্জন দিল মুগ্ধ নীরবে। রায়ান খেয়াল করেছে হাসপাতালে বাড়ির সবাই উপস্থিত থাকলেও মুনিরা কোথাও নেই। এই মেয়েটা কই গেল আবার? সেই কাল বিকাল থেকে তো দেখেনি। রোদের এত বড় একটা দুর্ঘটনা হওয়ার পরও সে কেন এলো না ভেবেই রায়হান মুনিরাকে কল দিল, কিন্তু ফোন বন্ধ বলছে। রায়হান বেশ কয়েকবার কল দিয়েও পেল না। এবার বাড়ির একজন সার্ভেন্টকে কল দিল। হ্যালো, আমি রায়হান বলছি। জি স্যার, বলুন। মনিরা কি বাড়িতে? না স্যার, ম্যাম তো কাল সন্ধ্যায় বের হয়েছে, এখনো আসেনি। ও আচ্ছা। জি স্যার। আচ্ছা রাখি তাহলে। স্যার আরেকটা কথা। বলো, কি কথা? ম্যাডাম যাওয়ার সময় 2টা বড় ব্যাগ নিয়ে বের হয়েছিল, আর ওনাকে নিতে একটা গাড়ি এসেছিল। কি বলছো এসব? তুমি কি নিজ চোখে দেখেছ? জি স্যার। আচ্ছা রাখো এখন। বলেই কল কেটে দিল রায়হান। সে এখন ভাবনায় পড়ে গেল। মনিরা কোথায় গেল? তাও কাপড়ের ব্যাগ নিয়ে? সে কি আবার বাপের বাড়ি গেল নাকি? কিন্তু আমাদের এমন বিপদে সে বাপের বাড়ি না গেলেও পারত। ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল সে। না, এই মেয়েকে নিয়ে এতটা ভাবাও না বোকামি। মধু বসে আছে আলিয়ার কেবিনে, বসে বসে হালকা ঝিমাচ্ছে। কালকে থেকে ঘুমায়নি আর খায়ওনি। তাছাড়া বাড়ির সবাইকে সামলিয়েছে, অন্যদিকে মনের বিরুদ্ধে গিয়েও নিজেকে সামলিয়েছে। তার মুখটা দেখে বোঝা যাচ্ছে সে মনে মনে কতটা ভঙ্গুর। আরিয়ান কেবিনে প্রবেশ করে মধুর দিকে এক পলক তাকিয়ে আবার শুভ্রর বেডে শুয়ে থাকা বড় আম্মুর দিকে তাকালো। তিনিও হয়তো ঘুমাচ্ছেন। আরিয়ান গিয়ে মধুর কাঁধে হাত রাখে। কাঁধে কারো স্পর্শ পেতে মধু চমকে উঠে সোজা হয়ে বসে। আরিয়ানকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন করল, আপনার কি কোনো কিছু লাগবে? লাগবে। আচ্ছা, কি লাগবে বলুন, আমি এনে দিচ্ছি। তোমাকেই। মানে? মানে হলো তোমাকে লাগবে। কিন্তু কেন? খেতে। হ্যাঁ? হ্যাঁ নয় হ্যাঁ। আপনার খিদে লাগলে খেয়ে আসুন আপনি। জি না, আমি খাবো না, আপনি খাবেন। না না, আমি এখন কিছু খাবো না। মধু, আমি কোনো কথা শুনতে চাই না। বিশ্বাস করুন, আমার খাওয়ার ইচ্ছে মোটেও নেই। তাও খেতে হবে। প্লিজ। কোনো কথা নয়। মধু আর কিছু বলল না। সে জানে আর কিছু বলেও লাভ নেই। এই লোক জন্মের খাটতেরা। তাই মধু আর কোনো পথ না পেয়ে আরিয়ানের সাথে হাঁটা দিল। অনেক জোর করেও মুগ্ধকে কিছুই খাওয়াতে পারল না সবাই। তার একটাই কথা, রোদ যতক্ষণ পর্যন্ত উঠবে না ততক্ষণ সে কিছুতেই মুখে কোনো কিছুই খাবার তুলবে না। তার এমন পাগলামো দেখে তাসনিম আর আরিয়ান বাদে সবাই অবাক। মুগ্ধ কেন রোদকে নিয়ে এমন করছে? সবার মনে এখন এই একটাই প্রশ্ন। সালমা বেগম এসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। আব্বু খেয়ে নেই কিছু, তুই এমন করলে তো আর রোদ সুস্থ হবে না বল। না আম্মু, আমি কিছুই খাবো না, তোমরা আমাকে জোর করো না প্লিজ। বেশি না আব্বু, শুধু 2 লোকমা। একটা দানাও না আম্মু। প্লিজ আব্বু। সরি আম্মু। সালমা বেগম আর কিছুই বললেন না। তিনিও হাল ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালেন। বাড়ির সবাই অল্প অল্প খেয়ে নিল, যেন বাঁচার জন্য খাওয়া। সকালে ফারিয়া আর তারিন গিয়ে সবার জন্য রান্না করে এনেছে। আরহাম চৌধুরীর কাছে পুলিশ কল দিয়েছে, তাই তিনি একপাশে চলে এলেন। রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি খবর ওইদিকে? মুখ খুলেছে তো? জি, এসব যে করেছে সে আপনাদের ফ্যামিলির একজন। নাম কি? আপনার বড় ছেলের বউ মুনিরা। কি? জি। ওদের যেন কঠিন শাস্তি হয়, আর মুনিরাকে যেন ফাঁসিতে ঝুলানো হয়। কিন্তু স্যার উনি তো পালাতক। মানে? জি স্যার, আমরা ওনাকে অ্যারেস্ট করতে গেছিলাম।
কিন্তু সেখানে গিয়ে জানতে পারলাম উনি নাকি কালকে সন্ধ্যায় বেরিয়ে গিয়েছে। যেখান থেকে পারেন ওকে খুঁজে নিন আর ওকে শাস্তি দিন। জি স্যার। কল কেটে থম মেরে দাঁড়িয়ে রইলেন আরহাম চৌধুরী। মুনিরা এমনটা কেন করলো? সে কিছুতেই মানতে পারছে না মুনিরার এমন কাজ। রায়হান সব কিছুই শুনেছে। রাগে এখন তার মাথা ফেটে যাচ্ছে। সে ওই মেয়েকে কিছুতেই ছাড়বে না, কিছুতেই না। ওকে কঠিন হতে কঠিনতর শাস্তি দিবে সে নিজ হাতে। রায়হান মূলত এসেছিল পুলিশ কি বলছে তা নিয়ে আলোচনা করতে, কিন্তু এখানে এসে সে তো এত বড় শক পাবে সেটা বোঝেনি সে। পিটপিট করে চোখ খুলে তাকালো রোদ। মাথায় চিনচিনে ব্যথা অনুভব করছে, সাথে পুরো শরীরেও। হাতটা নাড়াতে চেয়ে বুঝতে পারলো হাতে স্লাইন দেওয়া আছে। চারিদিকে একবার তাকিয়ে দেখলো চোখে তেমন কিছুই দেখছে না, সব কিছু ঝাপসা ঝাপসা লাগছে। তাই কয়েকবার চোখের পাতা ঝাপটিয়ে আবার চারিদিকে তাকালো। হ্যাঁ, এবার সব কিছু স্পষ্টভাবে দেখছে। একটা সিঙ্গেল সোফায় বসে আছে মুগ্ধ। চোখ মুখ কেমন শুকনো শুকনো লাগছে, চুলগুলো উস্কো খুস্কো। মনে হচ্ছে কয়েক বছর ধরে নিজের যত্ন নেয় না মুগ্ধ। তার মানে সে বেঁচে আছে, আল্লাহ তার সহায় হয়েছেন। হঠাৎ করে রোদের চোখের সামনে তার সাথে হয়ে যাওয়া ঘটনা ভেসে উঠতেই সে ভিতরে ভিতরে অস্থির হতে শুরু করলো, এবং তা বাইরের রূপ নিতেও বেশিক্ষণ সময় নিল না। মা, আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আল্লাহ দোহাই লাগে, আমাকে ছেড়ে দাও, দয়া করো, পায়ে পড়ি তোমাদের। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, খোদার দোহাই লাগে, আমাকে ছেড়ে দাও, আমাকে কেউ বাঁচাও। ও মা, বাঁচাও আমাকে। বাবা, বড়ব্বু, হরু ভাইয়া, কোথায় তোমরা? আমাকে বাঁচাও দয়া করে। ও মধু, তুই কোথায়? তুই অন্তত আয়, আমাকে এই নরপিশাচদের হাত থেকে বাঁচা। ও আল্লাহ, ও আল্লাহ, ও মা, ও বাবা, আমাকে কেউ সাহায্য করো। রোদের চিৎকার শুনে ধরফুরিয়ে উঠে বসে মুগ্ধ। এক নাগারে বসে থাকতে থাকতে হালকা ঝিমুড়ি এসে গিয়েছিল তার চোখে। হঠাৎই রোদের চিৎকার শুনে ঘুম হওয়ার মিলিয়ে গেল। ধরফরিয়ে দাঁড়িয়ে দ্রুত রোদের কাছে গেল। দেখতে পেল রোদ কথাগুলো বলছে আর হাত পা চারিদিকে ছড়াছড়ি করছে। এদিকে রোদের হাতে স্লাইন চলছিল, বিধায় হাতে রক্ত উঠে গেল। এসব দেখে মুগ্ধ গিয়ে রোদকে শান্ত করতে চাইল, কিন্তু পারল না। শেষে না পেরে রোদকে শক্ত করে জড়িয়ে নিল। এরপর ওর মাথায় হালকা হাত বুলিয়ে দিতে দিতে বলল, কিছুই হয়নি রোদ পাখি, তুমি ঠিক আছো। এই তো দেখো, আমরা সবাই আছি, তোমার কিছুই হয়নি পাখি। রোদ মুগ্ধের কথা শুনে শান্ত হয়ে বসে রইল। রোদের চিৎকার শুনে বাহির থেকে সবাই কেবিনে চলে আসতো। সেখানে এসে রোদকে পাগলামি করতে দেখে সবাই এগিয়ে আসছিল, কিন্তু তার মধ্যেই রোদকে শান্ত হতে দেখে সবাই আস্তে ধীরে সেদিকে এগিয়ে গেল। রোদ তার সামনে বাড়ির সবাইকে দেখে আবার কেঁদে দিল। আরহাম চৌধুরী সে ওকে জড়িয়ে ধরে রোদও তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর ডাক্তার এসে রোদকে চেক আপ করে গেল। রোদও ততক্ষণে শান্ত হয়েছে। বর্তমানে সে শুয়ে আছে হাসপাতালের শুভ্র বেড়ে। ফিনাইলের গন্ধ নাকে এসে পাচ্ছে। সে কিছুতেই ফিনাইলের গন্ধ সহ্য করতে পারে না। কেবিনে এখন কেউ নেই, শুধুমাত্র সে। নিজেকে কেমন যেন খারাপ দৃষ্টিতে দেখছে সে তো এখন আর আগের মতো পবিত্র মেয়েটা নেই। সে তো এখন একটা নষ্টা মেয়ে, ধর্ষিতা সে। আচ্ছা, সমাজ কি আমাকে মেনে নিবে? কীভাবে মেনে নিবে? যেখানে আমি নিজেই নিজেকে মেনে নিতে পারছি না, সেখানে সমাজ কিভাবে নিবে? নিশ্চয়ই আমার জন্য আমার পরিবারকে কটু কথা শুনতে হবে। নিশ্চয়ই এই সময়টার পর থেকে আমার পথ চলাটা খুব একটা সহজ হবে না। আচ্ছা, আমার নিজেকে কেন নিজের কাছে ভালো লাগছে না? কেন অসহ্য লাগছে নিজের অস্তিত্বকে? নিজের প্রতি খুব ঘৃণা হচ্ছে। মনে মনে ভাবতে লাগলো রোদ। তার ভাবনার মাঝে কেবিনে প্রবেশ করলো সাথী, সাথে তার বাপের বাড়ির লোকজন। নিশ্চয়ই রোদকে দেখতে এসেছে, কিন্তু রোদের যে তাদের সামনে থাকতে ইচ্ছে করছে না। তার পৃথিবীর সকল মানুষদের আড়ালে চলে যেতে ইচ্ছে করছে। কেমন আছো রোদ? বললেন সাথীর মা আমেনা বেগম। তার সাথে তার মুখ থেকে কথা নিয়ে সাথীর ভাবি সালেহা বললেন, কি যে বলেন আম্মা, ওর এই অবস্থা কিভাবে ভালো থাকি বলেন? ওর কি এখন নিজেকে ভালো লাগছে নাকি? নিজের কাছে নিশ্চয়ই নিজে ঘৃণা করছে। যত যাই হোক, একটা ধর্ষিতা বলে কথা, তাও আবার গণধর্ষণ ভাবা চাই। আমার তো ভাবলেই গা গুলিয়ে উঠছে। ও কিভাবে থাকছে বলেন তো?
সালেহার কথা শুনে সবাই তার দিকে কড়া দৃষ্টিতে তাকালো, কিন্তু তাতে যেন তার কিছুই যায় আসে না। রোদের কাছে এখন নিজেকে আরো বেশি ঘৃণা লাগছে। তার সালেহা মামি তো ভুল কিছু বলেনি, সত্যিই তো তার নিজেকে নিজের কাছে ঘৃণা লাগছে। সে যে নষ্টা মেয়ে, এটা সে এখন প্রত্যেকটা মানুষ তার দিকে আঙুল তাক করে বলবে। বৌমা চুপ করো, এসব তুমি কি বলছো? আমিনা বেগম বলে উঠলেন। তার কথা শুনে সালেহা বেগম মুখ ভেঙচি দিয়ে বলল, আমি কি মিথ্যাটা বললাম বলেন তো আম্মা? যেটা ঠিক সেটাই তো বললাম, বলেন। রোদকে কি লোকে নষ্ট মেয়ে না বলে ভালো মেয়ে বলবে নাকি বলেন? ভাবি, তুমি আর কোনো কথা বলবে না। আমি কিন্তু তোমার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হব। রোদকে কেন নষ্ট মেয়ে বলবে? সে কি নিজ ইচ্ছেই নিজেকে বিলিয়ে দিয়েছিল নাকি? দেখো সাথী, তোমরা প্রতিবাদ করলে তো আর সত্যিটা মিথ্যা হয়ে যাবে না, বলো। অনেক বলছো ভাবি, আর একটা। আর কিছু বলতে পারলো না সাথী। তার আগে রোদ চিল্লিয়ে বলে উঠল, থামো তোমরা, আমি এসব নিতে পারছি না। চলে যাও সবাই এখান থেকে। আমি খারাপ মেয়ে, আমি নষ্টা মেয়ে, আমার সাথে কথা বলতে এসো না। রোদের কথা শুনে আর কেউ কিছু বলল না, সবাই চুপ হয়ে গেল। কিন্তু থম মেরে রইলেন না সালেহা। এত নেকামি করে কি লাভ? যত সব নেকামি। বলেই তিনি বেরিয়ে গেলেন। সাথে একবার তার যাওয়ার দিকে তাকিয়ে আবার অসহায় মুখ করে রোদের দিকে তাকালেন। মেয়েটা নিশ্চল হয়ে তাকিয়ে রয়েছে তার দিকে। কর্ণফুলী নদীর ধারে একটা লাশ পাওয়া গিয়েছে। লাশটাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। পোস্টমর্টমের পর জানা গিয়েছে খুন হওয়ার আগে লাশটাকে রেপ করা হয়েছে এবং লাশটার ব্যাপারে খোঁজখবর নিয়ে জানা গিয়েছে তিনি তানজিন শিকদারের একমাত্র মেয়ে এবং আরহাম চৌধুরীর বড় পুত্রবধূ মুনিয়া তাহুরা শিকদার। গোপন সূত্রে জানা গিয়েছে তিনি নাকি মৃত ফাইয়াজ চৌধুরী ও নওশিন চৌধুরীর একমাত্র মেয়ে শুভ্রতা চৌধুরী রোদকে গণধর্ষণ করার নির্দেশ দিয়েছিলেন কিছু পাতি গুন্ডাকে এবং সেই গুন্ডাগুলো তার কাজটা করেও দেয়। তবে তারা শুভ্রতা চৌধুরী রোদকে গণধর্ষণ করতে পারলেও পারেনি নিজেদেরকে বাঁচাতে। বর্তমানে তারা পুলিশের অধীনে। মূলত তাদের মুখ থেকেই পুলিশ জানতে পেরেছেন মুনিয়া তাহুরা শিকদারের করা অপকর্মের কথা। কিন্তু 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 কি এমন হলো যে সেই মুনিয়া তাহুরা শিকদার নিজেই গণধর্ষণের শিকার হয়েছেন এবং এমন নৃশংসভাবে খুন হয়েছেন? এই খুনের ব্যাপারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছেন, তবে এখনো কোনো ক্লু পায়নি। এতটুকু শুনেই রোদ টিভিটা বন্ধ করে দিল। এটা কি শুনছে সে? তার সাথে হয়ে যাওয়া ঘটনাটা মুনিয়া করেছে, তাও প্ল্যান মাফিক। রোদ এখন বুঝতে পারছে কেন সেদিন মুনিরা তাকে একা এবং মাগরিবের পর যেতে বলেছিল। বোকার রোদ কিনা কিছুই বুঝলো না। বুঝতে পারেনি বললে ভুল হবে, বুঝেছিল তো। মনের গহীন থেকে কে যেন বারবার বারণ করেছিল রোদকে, কিন্তু রোদ শোনেনি। বোকার রোদ মুনিরাকে বিশ্বাস করে চলে গিয়েছিল নিজের জীবন নিজেই ধ্বংস করতে। হসপিটালের বেডে পড়ে রয়েছে আজকে প্রায় 10 দিন হতে চলল। সেদিনে সাথীর ভাবির করা সেই ঘটনার পর থেকে আর কোনো আত্মীয় স্বজনকে রোদের সাথে দেখা করতে দেয়নি বাড়ির লোকেরা। সেদিন সালেহার কথাগুলো শুনে রোদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। অতঃপর ডাক্তার এসে রোদকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিলেন। সেদিনই ডাক্তার বলে দিয়েছেন রোদকে যেন এদের সমস্যা বর্তমানে ফেস করতে হয় সেই ব্যবস্থা করতে। এরপর আর কি, সেই থেকে রোদের সাথে বাইরের কেউ আর দেখা করতে পারে না, শুধুমাত্র বাড়ির লোকেরা এসে দেখা করে যায়। এসবের মধ্যে রোদ একটা জিনিস দেখেই অবাক হয় বেশি, তার প্রতি মুগ্ধের ব্যবহার। ছেলেটা তার অতিরিক্ত খেয়াল রাখে, কোনটাতে তার ভালো কোনটাতে তার মন্দ সবকিছুই যেন লোকটার কাছে স্বচ্ছ জলের মতো পরিষ্কার। এর মধ্যে রোদ আরও একটা ঘটনা জানতে পেরেছে, তার বিয়ে যাও নাকি ভেঙে গেছে। অবশ্য তাতে তাদের কি দোষ? তারাই বা কেন জেনে শুনে একটা ধর্ষিতা মেয়েকে তাদের বাড়ির বউ করবে? বিয়েটা ভেঙে যাওয়াতে অবশ্য রোদের কিছু যায় আসে না। সে বিয়েটাতে মত দিয়েছিল এক প্রকার জেদ করে। মনিরার কথাগুলো শুনে তার মনে জেদ চেপেছিল, তাই সে জেদের বসে পরিবারকে বিয়ের সিদ্ধান্ত বলে দিয়েছিল। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরেছিল, কিন্তু তখন পরিস্থিতি ছিল তার অনুকূলে, তাই যেভাবে চলছিল সেভাবেই চলতে দিয়েছে। তার বাড়ির লোকেরা ভালোই করেছে কাউকে তার সাথে দেখা করতে না দিয়ে। বর্তমানে সে কারোর সাথে দেখা করলে বড্ড অস্বস্তিতে পড়ত। মুনিরার মৃত্যুটা এমন নৃশংস না হলেও পারত। হয়তো প্রকৃতি তাকে তার শাস্তি দিয়েছে। আচ্ছা, আসলে কি প্রকৃতি শাস্তি দিয়েছে নাকি কোনো মানুষ দিয়েছে?
রোদের ভাবনার মাঝে কেবিনে প্রবেশ করলো মুগ্ধ। দরজার ক্যাচক্যাচ আওয়াজে সেদিকে তাকায় রোদ। মুগ্ধকে দেখে হালকা নড়ে চড়ে বসে সে। কেমন আছো রোদ? আজকেও কথা বলবে না? এভাবে আর কতদিন চুপ করে থাকবে রোদ? তুমি কেন বুঝতে চাইছো না তোমার এই আচরণের জন্য তোমার বাড়ির লোকেরা কত কষ্ট পাচ্ছে রোদ? আজকেও রোদকে কোনো কথা বলতে না দেখে চুপ হয়ে গেল সে। এগিয়ে গিয়ে রোদকে কিছু ঔষধ দিল, হাতে সাথে দিল এক গ্লাস পানি। রোদ সেগুলো হাতে নিয়ে খেয়ে নিল। খবর দেখেছো? মনিরার শাস্তি কেমন লেগেছে? কি হলো সেটা তো অন্তত বলো। মনিরার শাস্তি দেখে তোমার কেমন লেগেছে? ভালো, তবে একটু বেশি নৃশংস হয়ে গিয়েছে। রোদের মুখে কথা শুনে একটু খুশি হলো মুগ্ধ। ওর এর চেয়ে বেশি শাস্তির প্রাপ্য ছিল। কালকে তোমাকে বাড়ি নিয়ে যাওয়া হবে। তোমার কি খুশি লাগছে না? কিসের সুন্দর করে বলো, তোমার কি খুশি লাগছে? আমার মতো মেয়েদের আবার কিসের খুশি বলো তো? আমার জীবনে সব খুশি তো মরে গেছে। এখন আমার এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জায়গাকে বিষাক্ত লাগছে। এমনকি এই অক্সিজেনকেও। এখন শুধু দিন গুনছি কখন মৃত্যুটা আসবে, অপেক্ষায় আছে মৃত্যুর। আর কিছু বলতে দিল না মুগ্ধ। রোদের মুখ চেপে ধরেছে, কেমন যেন অস্থির হয়ে উঠেছে সে। রোদ কেন বলবে মৃত্যুর কথা? চুপ করো রোদ পাখি। তুমি যদি আর একবার এই মুখ নিয়ে মৃত্যুর কথা উচ্চারণ করো তাহলে কসম করে বলছি আমি খারাপ কিছু ঘটিয়ে ফেলবো। বলেই জোরে জোরে নিঃশ্বাস ফেলল মুগ্ধ। কিছুক্ষণ থেকে আবার বলতে শুরু করলো, আজ থেকে তোমার খুশির কারণ হওয়ার দায়িত্ব আমি নিলাম শ্যামলিনী। রোদ কিছুই বুঝতে পারছে না। সে তো শুধু হাঁ করে তাকিয়ে আছে মুগ্ধের দিকে। এসব সে কি বলছে? রোদের মুখের অবস্থা দেখে মুগ্ধ খানিকটা ঠোঁট প্রসারিত করে বলল, রোদ পাখি, তোমার এই ছোট্ট মাথায় এসব ঢুকবে না। তুমি এসব চিন্তা মাথা থেকে বাদ দিয়ে ঘুমিয়ে পড়ো লক্ষ্মী মেয়ের মতো। মধু রান্নাঘরে কাজ করছে, সাথে আছে তারিন আর ফারিয়া। বর্তমানে রান্নাঘরের সকল দায়িত্ব তারা তিন বউ নিজেদের কাঁধে নিয়ে নিয়েছে। তাদের শাশুড়িদেরকে এখন রান্নাঘর থেকে ছুটি দিয়েছে। মধু তরকারি কাটাকুটি করছিল, এর মধ্যে আরিয়ানের ঢাক ভেসে আসলো। মধু, মধু, এই মধু, তাড়াতাড়ি এইদিকে আসো তো একটু। আরিয়ানকে ডাকতে দেখে তারিন খোঁচা দিয়ে বলল, মধু দ্রুত যাও, তোমার বর যে তোমাকে চোখে হারাচ্ছে। তারিনের কথা শুনে লজ্জা পেল মধু। লোকটা আজকাল কেমন জানি হয়ে গিয়েছে। তার এমন আচরণে সবাই তাকে নিয়ে মজা করে। এর মধ্যেই ভেসে এলো ফারিয়ার কণ্ঠ, ঠিক বলছে ভাবি, আমাদের দেবর মহাশয় তো এখন মধু ছাড়া আর কিছুই বোঝে না। অতপর দুজনে মিলেই জোরে জোরে হাসতে লাগলো। মধু তাদের এমন কথা শুনে আর দাঁড়িয়ে থাকতে পারল না, দৌড়ে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। দরজা দিয়ে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া, কিছু কি বলবেন? হাই রে, কি কপাল আমার, বিয়ের পরও বউ আমায় ভাই বলেই ডাকে। আহারে, বলি আমি তোমার কোন জনমের ভাই লাগি? হ্যাঁ, আমি কি তোমার মায়ের পেটের ভাই নাকি কাকাতো মামাতো ফুফাতো ভাই? বলি মায়ের পেটের ভাইকেও লোকে এত ভাই ডাকে না যতটা তুমি তোমার বরকে ডাকো। সরি, আসলে অভ্যাস হয়ে গেছে তো। সেই অভ্যাস তাড়াতাড়ি বদলে ফেলো মেয়ে, শেষে তো দেখা যাবে আমার বাচ্চা কাচ্চারা আমাকে বাবা না ডেকে মামা ডাকছে। আরিয়ানের কথা শুনে ফিক করে হেসে দিল মধু। মধুকে হাসতে দেখে আরিয়ান নিজেও হাসলো কিছুটা। ওহ, ভালো কথা। আমাকে হাসপাতালে নিয়ে যাবেন কখন? আজকে কেন যেতে হবে হসপিটালে? কালকেই তো নিয়ে আসবো। তবু রোজ কেন যেতে চাও বলো তো? রোজ তো কারোর সাথে কথা বলে না। কথা না বললেও দেখে তো মনের শান্তিটা পাই। তাও ঠিক। আচ্ছা, রেডি হয়ে থেকো, কিছুক্ষণ পর বের হব। আচ্ছা। মুগ্ধের কাপড়গুলো ধুয়ে দিয়েছিলে? ছেলেটা সেই থেকেই যে হসপিটালে পড়ে আছে, একবারও ঘরে এলো না। মুগ্ধ রোদকে অনেক ভালোবাসে, তাই না? মুগ্ধ যদি রোদকে বিয়ে করতে চায় তাহলে আমাদের পরিবারের কারোই বিয়েতে অমত থাকবে না। কিন্তু মুগ্ধের পরিবার? আমলা আন্টি নিজেই রাজি আছেন। কি বলো? তাহলে তো হলোই। তাই আমার কিন্তু চিন্তা হচ্ছে। কি নিয়ে? রোদকে নিয়ে। মানে? ভবিষ্যতে ওর পথ চলাটা খুব একটা সহজ হবে না। তাও ঠিক। হয়তো নানান লোকের নানান কথা শুনতে হবে। আমি জানি,
আমাদের রোদ সব কিছুতেই মোকাবেলা করতে সক্ষম হবে। ও অনেক সাহসী। তাই যেন হয়। অতঃপর দুজনের মাঝে চলল নীরবতা। এত কথা বললেন, কিন্তু কেন এত জরুরিভাবে আমাকে ডেকে আনলেন সেটা তো বললেননি। ও হ্যাঁ, ঠিক কথা মনে করিয়ে দিয়েছো। সেটা তো আমি জানি। আমি সব সময় ঠিক কথাই বলি। হ্যাঁ হ্যাঁ, হসপিটালে নিয়ে যাওয়ার জন্য খাবার তৈরি করিও না আজকে। কিন্তু কেন? আজকে নাকি সামলা আন্টি খাবার তৈরি করে আনবে নিজ হাতে। ও আচ্ছা। হ্যাঁ। আমি গিয়ে তাহলে ভাবিদেরকে বলে আসি। আচ্ছা যাও। মধু চলে গেল আর আরিয়ানও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। ওদের সম্পর্কটা এখন আগের মতো নেই। এখন তারা আর 10টা স্বামী স্ত্রীর মতোই সংসার করছে। এটা অবশ্য আরিয়ানের উদ্বেগ। ভাবি, তোমার দেওর বলেছে আজকে নাকি খাবার রান্না করতে হবে না হাসপাতালের জন্য। ওমা, কেন? সালমা আন্টি খাবার আনবে বলেছে আজকে। ও আচ্ছা। জি ভাবি। তা আরিয়ান আর তুমি কখন বের হবে? এই তো কিছুক্ষণ পর আমি গিয়ে রেডি হয়ে নেব। আচ্ছা ঠিক আছে। অতঃপর তিনজনে মিলে হাতে হাত লাগিয়ে কাজগুলো করতে লাগলো। মধু গিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য যে মাছ মাংসগুলো বের করেছিল সেগুলো আবারও ঢুকিয়ে রাখলো। তাদের কাজের মাঝে আলিয়া বেগম এসে একবার দেখে গিয়েছেন। সাথী আর আখি ব্যস্ত রোদের রুম গোছাতে। রুমটাকে তারা সুন্দর করে সাজাচ্ছে। কালকে রোদ হাসপাতাল থেকে আসবে, তাই ফারিয়া গিয়ে আরহাম চৌধুরীকে চা দিয়ে এলো। তিনিও বাড়িতে এসেছেন এই তো কিছুক্ষণ হলো। তিনি বাড়িতে থাকলে বেশ কয়েকবার চা খায়। এই বাড়িতে এখনো মুনিরার ব্যাপারে কেউ কিছুই জানে না, তাই তো সবাই এখন মুনিরা কোথায় তার খোঁজখবর নিতেই থাকে। এদিকে সবাই এত ব্যস্ত হয়ে পড়েছে যে টিভি দেখারও সময় নেই তাদের। দেখলেও সিরিয়াল দেখেই উঠে যায় তারা, তাই হয়তো মুনিয়ার খবর পায়নি কেউ। মুগ্ধ বসে আছে সোফাতে, রোদ ঘুমাচ্ছে। সালমা বেগম আসবে বলেছে, কিন্তু এখনো কেন এলো না সেটাই ভাবছে সে। বারবার ঘড়ি দেখছে। তার ঘড়ি দেখার মাঝেই কেবিনে প্রবেশ করলো সালমা ও তাসনিম। মুগ্ধ তাদেরকে দেখে সেদিকে এগিয়ে যায়। তোমাদের আসতে এতক্ষণ হলো যে, কোনো কি সমস্যা হয়েছে? মাকে উদ্দেশ্য করে বলল মুগ্ধ। তার কথা শুনে সালমা বেগম হালকা হেসে বলল, এত অস্থির হতে হবে না বাবা, আমরা ঠিক আছি, কোনো সমস্যা হয়নি আমাদের। সালমা বেগম এবার রোদের দিকে এগিয়ে গেল। রোদের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করল, কেমন আছো মা? ভালো। খিদে লেগেছে বুঝি? আসলে রাস্তায় জ্যাম থাকায় দেরি হয়ে গিয়েছিল আসতে। তাছাড়া শুভ্রকেও তার ফুপির বাড়ি রেখে আসতে হয়েছে, তো তাই লেট হয়েছে। খিদে পেয়েছে তাই না? না। শোনো মেয়ে, মিথ্যে আমার পছন্দ না। রোদ আর কিছুই বলল না। সে চুপচাপ বসে রইল ঠিক আগের মতোই। আমরা এসে গেছি। আরিয়ানের কথা শুনে সবাই তাকালো দরজার দিকে। সেখানে মধু আর তানিয়াকে দেখে সবাই যেন অনেক খুশি হলো। এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করে আড্ডা দিতে লাগলো। সব কিছুতেই করছে তারা রোদের মন ভালো রাখতে, কিন্তু রোদের এদিকে তো ধ্যানই নেই। সে কি যেন একটা ভেবে চলেছে নিজের মতো করে। সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো সবাই। মুগ্ধ সবার দিকে তাকিয়ে বলল, আমি একটু গোসল করে আসি, কেমন যেন অস্থির লাগছে এই গরমে গোসল না করে। আরিয়ান ও মুগ্ধের কথার তাল মিলিয়ে বলল, হ্যাঁ যাও, যেই গরম পড়েছে এতে গোসল না করে কি থাকা যায় নাকি? জি, আসলে হাসপাতালে থেকে ফিনাইলের গন্ধে একদিন গোসল না করলে কেমন যেন গা গুলিয়ে ওঠে। হ্যাঁ সেটা কিন্তু ঠিক বলেছ। তোমাকে এত করে বললাম একটু বাড়ি যেতে, আমরা এখানে থাকতে পারবো, কিন্তু না, তুমি তো সেটা মানলেও না আর আমাদেরকেও থাকতে দাও না। কি যে বলেন না, আপনাদের কাজের প্রেশার অনেক। আমি তো বর্তমানে ফ্রি আছি, তাই আপনাদেরকে এই প্রেশারটা দিতে চাইছি না। তবুও তোমার নিজের কথাও তো ভাবতে হবে, তাই না? আমি তো নিজের কথা ভাবছি। সেটা তো দেখতেই পাচ্ছি। তাদের কথার মাঝে সালমা বেগম ফুরুট কেটে বললেন, হয়েছে অনেক কথা, এবার গিয়ে ফ্রেশ হয়ে আয় মুগ্ধ। জি আম্মু। অতঃপর মুগ্ধ চলে গেল ফ্রেশ হতে। তোমার বাড়ির সবাই কেমন আছেন? সালমা বেগম আরিয়ানকে উদ্দেশ্য করে বললেন, জি আন্টি, আলহামদুলিল্লাহ ভালো। তাদের সাথে আমার কিছু প্রয়োজনীয় কথা ছিল। ও আচ্ছা। আমি বরং যাওয়ার সময় তোমাদের বাড়িই যাব একবার। ঠিক আছে আন্টি। তোমরা থাকো তাহলে, আমরা বরং আজকে আসি। তোমাদের বাড়ি যেতে হবে তো। এদিকে শুভ্র বেশিক্ষণ মাকে ছাড়া থাকবে না।
আচ্ছা আন্টি, আসেন তাহলে। আপনারা কি গাড়ি এনেছেন? না, আসলে আমারটাতে করে যেতে পারবেন। না, তার দরকার নেই, আমরা গাড়ি এনেছি। ঠিক আছে তাহলে আন্টি, সাবধানে যাবেন। তা তো অবশ্যই। ও হ্যাঁ, আরেকটা কথা। জি আন্টি, বলুন। আহিনের লোকেরা কি রৌদ্রের সাথে সাক্ষাৎ করার জন্য আর এসেছিল? না আন্টি, আসলে আব্বু বলে দিয়েছে রোদ তাদের সাথে দেখা করবে। এর জন্য অবশ্য টাকাও দিতে হয়েছে প্রচুর। ভালো করেছে, তাদেরকে রোদের সাথে দেখা করতে না দিয়ে। এখন দেখা করলে তারা কিছু অবান্তর প্রশ্ন করত, যা রোদকে ভিতর থেকে আরো ভেঙে গুড়িয়ে দিত। জি আন্টি, সেই জন্যই বড় আব্বুরা তাদেরকে টাকা খাইয়ে মুখ বন্ধ রেখেছে। এইদিকে অপরাধীদেরও তাদের প্রাপ্ত শাস্তি দেওয়া হয়েছে। হ্যাঁ, সেটাই ভালো হয়েছে। জি আন্টি। আচ্ছা, আমরা এখন আসি তাহলে, তোমরা বরং থাকো। এরপর তিনি মধুর দিকে এগিয়ে গেলেন তার থেকে বিদায় নেওয়ার জন্য। মধু এক নাগারে রোদের সাথে কথা বলেই যাচ্ছে, কিন্তু রোদ কিছুই বলছে না, শুধু শুনে যাচ্ছে। মধু জানে রোদ কিছুই বলবে না, তাও সে কথা বলা প্রত্যেকটা দিল রোদকে সঙ্গ দিতে। মধু, আমরা আসি তাহলে, রোদের খেয়াল রেখো। জি আন্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাসনিমও সবার থেকে বিদায় নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। পেছনে ফেলে গেল তিনজন অসহায় কষ্টে বিজড়িত মানুষকে, যাদের চোখে মুখে তাই স্পষ্ট ফুটে উঠেছে, যার মধ্যে একজন বোনের কষ্টমাখা মুখটাও দেখে কষ্ট পাচ্ছে, আর অন্যজন নিজের বোনের মতো বেস্ট ফ্রেন্ড প্লাস ননদের এহনো পরিস্থিতি মেনে নিতে না পারার কষ্ট, আর অন্য জন আস্ত একটা কষ্টের পাহাড় নিয়ে বসে আছে, যার জীবনে কিনা একটা দমকা হাওয়া এসে তার গোছানো জীবনকে সম্পূর্ণভাবে এলোমেলো করে দিয়েছে। তার কষ্টের শেষ কবে হবে এই নিয়ে কক্ষে থাকা বাকি দুইজনই ভীষণ চিন্তিত। আরে ওই দেখ, রোদকে বাড়িতে নিয়ে এসেছে সবাই। দেখ মেয়েটার মুখে কি হাসি, কেমন লীলজ্জ মেয়ে রে বাবা। এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও কিভাবে দাঁত খেলাচ্ছে দেখো। বেহায়া মেয়ে মানুষ। তোমরাও বলি হারি, এরকম একটা নষ্ট মেয়ের আর লজ্জা থাকে নাকি? পাশ থেকে এহেনো কথা শুনে সেদিকে পানে তাকালো রোদ আর বাকিরা সবাই। তারা রোদকে নিয়ে এসেছে কিছুক্ষণ হলো, এই তো গাড়ি থেকে নামলো মাত্র। আলিয়া, সাথী আর আখি তিনজনে মিলে রোদকে হাসানোর জন্য নানান কথা বলতে লাগলো। আলিয়া বলল, এই তো আমার মাটা চলে এসেছে। এতদিন তো এই ঘরটা খালি ছিল, কোথাও কোনো প্রাণ ছিল না, এখন মনে হচ্ছে পুরো বাড়িটা প্রাণ ফিরে এসেছে। আলিয়ার কথায় সাথী বলল, ঠিক বলছো ভাবি, এখন মনে হচ্ছে আমাদের বাড়িটা কেমন সজীবতা ফিরে পেয়েছে। আখিও তাদের কথাতে সায় মিলিয়ে বলল, হ্যাঁ ঠিকই বলেছ ভাবি, তোমরা আমাদের রোদকে ছাড়া এই ঘর খালি খালি লাগে। বলি আমাদেরকে এখানে বাইরে রাখবে নাকি আমাদেরকে ঢুকতে দিবে, নাকি রোদকে পেয়ে আমাদেরকে ভুলে গেছো? আর তাই কি তোমরা আমাদেরকে বাইরে রাখতে চাও নাকি? আরিয়ান তাদের কথার মাঝে বলে উঠল, হ্যাঁ, শুধু রোদকেই ঢুকতে দিব, তোদের আর কাউকে বাড়িতে রাখবো না। তোদেরকে এখন প্রয়োজন নেই, আমাদের রোদ চলে এসেছে, এটাই অনেক। এখন তোদেরকে আর দরকার নেই, বুঝেছিস? এই বলেই আলিয়া আর সাথে মিলে রোদকে নিয়ে গেল ভেতরে। বাকিরা সবাই হাঁ করে তাকিয়ে আছে সেদিকে। আলিয়াদের সবাই এমন দুষ্টামি দেখে রোদের ঠোঁটে হালকা মুচকি হাসি টেনে নিল, যা ছিল সম্পূর্ণ কৃত্রিম। তারা যখন বাড়ির ভেতরে ঢুকছিল তখনই পাশ থেকে উপরিউক্ত কথাগুলো শোনা গেল। তাদের এমন কথা শুনে সবাই সেদিকে তাকালো। আপনাদের জন্য কি একজন মানুষ সুস্থভাবে চলতে পারবে না নাকি? নষ্টামে কাকে বললেন? কি নিজের ইচ্ছেতে গিয়ে নিজেকে বিলিয়ে দিয়েছে নাকি? বলেন, ওকে যে নির্লজ্জ বলছেন, তা সেটা কিসের ভিত্তিতে বলছেন বলুন তো? একটা মেয়ে ধর্ষিতা হলে কি সে আসলেই নির্লজ্জ হয়ে যায়? তা এই নিয়ম আপনাদের কে শিখিয়েছে, নাকি আপনারা বানিয়েছেন এই নিয়ম? সবার মধ্য থেকে বলে উঠল মধু। তার কথা শুনে মহিলাগুলো যেন তেলে বেগুনে জ্বলে উঠল। একজন তো বলেই ফেলল, দেখো বাপু, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। তোমরা যতই এই কথাগুলো বলো, আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করো না কেন, সত্যিটা কিন্তু মিথ্যা হয়ে যাবে না। একজন ধর্ষিতাকে তো নষ্ট মেয়ে বলা হবে, তাই না? সেখানে ওর দোষটা কোথায়? কেন ওকে নষ্ট মেয়ে বলা হবে? এটা একটু বুঝিয়ে বলবেন প্লিজ?
আরে একজন ধর্ষিতার গায়ে তো পরপুরুষের ছোঁয়া লেগে থাকে, সেও তো সেটা অপবিত্র। আর এই মেয়েকে তো একজন নয় কয়েকজন মিলে ধর্ষণ করেছে এই মেয়েকে। এই মেয়ের তো পুরো শরীর কয়েকটা ছেলের অপবিত্র ছোঁয়া লেগে আছে। এসব বলতে তো গা গলে আছে। এই মেয়ে কীভাবে এভাবে এত কিছুর পরেও এত স্বাভাবিক আছে, আমরা সেটা ভাবছি। কেমন লীলজ্জ মেয়ে রে বাবা। কেন কাকিমা, আমার স্বাভাবিক থাকাটা দোষের নাকি? তাছাড়া আপনাদের গা গোলাচ্ছে কেন? পুরুষগুলো কি আপনাদেরকে কিছু করেছে নাকি? আরেকটা কথা, আমি কি পতিতালয়ে গিয়ে নিজেকে বিক্রি করেছিলাম নাকি, যে আমি নষ্টা মেয়ে হব? নাকি আমি নিজ থেকে গিয়ে একটা ছেলেকে আমার শরীর বিলিয়ে দিয়ে এসেছি? যদি সেরকম হতো তাহলে আমাকে যদি নষ্টা মেয়ে বলতেন তখন আমি নির্দ্বিধায় মেনে নিতাম। আমি এমনটা করিনি, তাই আপনার কথাটা মেনে নিতে পারলাম না কাকিমা। সেদিক থেকে হিসাব করলে আপনার মেয়েকে বলা যায় নষ্টা মেয়ে, যে কিনা বিয়ের আগে নিজের বয়ফ্রেন্ডের কাছে গিয়ে শরীর বিলিয়ে দেয়। আপনার বলা কথাগুলো আগে আমাকে না বলে নিজের মেয়েকে বলেন, তাহলেই হয়তো ভালো হবে। নিজের ঘর সামলান দয়া করে। আগে আপনার মেয়েকে বলে আসেন প্লিজ, তারপর আমাকে বলবেন। আমি অন্তত আপনার মেয়ের মতো শরীর বিলিয়ে দেইনি। আর হ্যাঁ, আমাকে দেখে যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনারা আমার দিকে তাকায়েন না। যদি আপনাদের গা গোলায় ঘৃণা লাগে তাহলে আপনারা আমার দিকে দেখবেন না, তাতেই তো হলো। আমি তো আর আপনাদেরকে তাকাতে বলি নাই, বলেন? এখন আপনি কি করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, এতে আমার কিচ্ছু করার নেই। তবে আর যদি আমাকে নিয়ে বাজে কথা বলেন তাহলে আমি কাউকে ছাড় দিয়ে কথা বলবো না, এই আমি বলে দিলাম। এক নিঃশ্বাসে মহিলাগুলোর মুখের ওপরই কথাগুলো বলে বাড়ির ভেতরে চলে গেল রোদ। রোদের এ কথা শুনে মহিলাটা চুপ হয়ে গেলেন। তিনি আর কিছুই না বলে সেখান থেকে চলে গেলেন। বাকি মহিলারাও মুখ ঝামটি মেরে যার যার কাজে সে চলে গেলেন। রোদকে প্রতিবাদ করতে দেখে বাড়ির সবাই অনেক খুশি হয়েছে। সাথী তো বলেই ফেলল, আমি তো বলছিলাম আমাদের রোদ এতটা নরম মনের নয়, সে অনেক সাহসী। তার কথার উত্তর সালমা বেগম বলেন, হ্যাঁ তাই তো দেখছি। অতঃপর তারাও সবাই মিলে একসাথে বাড়িতে ঢুকে গেল। রুমের দরজা বন্ধ করে বসে আছে রোদ। সময়টা এখন প্রায় বিকেল হতে চলল। সেই সকালে হাসপাতাল থেকে এসে দরজা বন্ধ করেছে, সে এখনো খোলেনি। বাড়ির সবাই এসে ডেকে গেছে। প্রতিবারই একটাই কথা বলেছে সবাইকে, আমার টায়ার্ড লাগছে, আমি এখন একটু রেস্ট নেব, আমাকে কেউ বিরক্ত করো না। ব্যাস, এই কথার পর আর কে কি বলবে? সবাই ফিরে গিয়েছে। রোদ বসে আছে ব্যালকনিতে। দৃষ্টি তার গোধূলির লাল আভায় ভরপুর আকাশটাতে। সূর্যটাকে আস্ত রক্তে রঞ্জিত কোনো গোলক মনে হচ্ছে। সেদিকে তাকিয়ে থাকলে ভালো লাগছে রোদের। আর মনে মনে ভাবছে, আচ্ছা, সবার মতে কি আমার নিজেকে নিজের প্রতি ঘৃণা করা উচিত? সবাই বারবার একটা কথাই কেন বলছে যে আমাকে নিজের প্রতি নিজেরই ঘৃণা হওয়া উচিত? শুধুমাত্র কয়েকটা দুপায়ের কুকুরের জন্য কেন আমি নিজেকে ঘৃণা করব? আমি তো জেনে শুনে কোনো ঘৃণিত কাজ করিনি। পরক্ষণেই রোদ নিজেকে নিজে শাসিয়ে বলল, রোদ, নিজেকে শক্ত কর। তোর এই সময়ে বাইরের লোকের কথা ভাবলে চলবে না। তাদের কথায় কান না দিয়ে ফ্যামিলির লোকদের দিকে একবার তাকা। তোকে ভেঙে পড়তে দেখে তারা কেউ ভালো নেই। যে মানুষগুলো তোর সুখের জন্য সব কিছু করতে পারে, তুই কেন সেই মানুষগুলোর জন্য নিজেকে ভালো রাখতে পারবি না? না রোদ, তোকে শক্ত হতেই হবে, তোকে ভালো থাকতে হবে, তোকে আবার আগের মতো হাসি খুশি থাকতে হবে, অন্তত এই মানুষগুলোর জন্য। বলে উঠে দাঁড়ায় রোদ। চোখ মুছে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে কাপড় বদলে নেয়। অতঃপর চুলে একটা বেনুনি করে আয়নায় নিজেকে ভালো করে পরখ করে নেয়। সব শেষ করে একটা বড় করে শ্বাস নিয়ে দরজা খুলে বাহিরে চলে যায়। ডাইনিংয়ের কাছে গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ল। তাকে এভাবে দেখে সেখানে উপস্থিত থাকা সবাই তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। রোদ এবার হাঁক ছেড়ে বলল, বড় মো, খিদে পেয়েছে প্রচুর, কিছু খেতে দাও তাড়াতাড়ি।
রোদের এমন চিৎকার করে কথা বলা শুনে বাকিরাও দ্রুত নিজেদের রুম থেকে ডাইনিংয়ের কাছে চলে আসে। রোদ সবাইকে এমন স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মুখ টিপে হাসে। সে ঢের বুঝতে পারছে তারা রোদের এহেন ব্যবহার আশা করেনি, তাই এখন এসব দেখে শকড হয়ে গেছে সবাই। কি হলো, ভাত কি দিবে না নাকি? বললাম খিদে পেয়েছে। এবার সবার টনক নড়ল। সবাই একসাথে রোদের জন্য খাবার আনতে ছুটে গেল। রোদ সবাইকে অস্থির হতে দেখে বলল, যে কোনো একজন আনো, আর বড় আম্মু খাইয়ে দাও। মধু গিয়ে খাবার নিয়ে এলো। আলিয়াও চোখ মুছে রোদকে খাইয়ে দিতে লাগলো। সবার চোখে পানি, মুখে হাসি। রোদকে স্বাভাবিক হতে দেখে সবাই অনেক বেশি খুশি হয়েছে, তা তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। খাওয়া দাওয়া শেষে রোদ সবার সাথে সেই আগের মতোই হাসি খুশিভাবে সময়টা কাটাতে লাগলো। মুগ্ধ হাসপাতাল থেকে এসে গোসল করে ঘুমিয়েছিল, এখনও ওঠেনি। আলিয়া সবাইকে বারণ করে দিয়েছে কেউ যেন তাকে না ডাকে। ছেলেটা রোদকে নিয়ে এক নাগারে হাসপাতালে থেকে গিয়েছিল, তার উপর দিয়ে অনেক ঝড় গিয়েছে। রোদকে নিয়ে প্রচুর কষ্ট করেছে। অনেকদিন পর বাড়িতে ঘুমাচ্ছে, তাই কাউকে ডাকতে বারণ করে। ড্রয়িং রুমে সবার হাসাহাসিতে ঘুম ভেঙে যায় তার। ঘুম ভাঙতে ভ্রুটা কুঁচকে যায় তার। এই পরিস্থিতিতে তো এই বাড়ির লোকেদের এমন করে হাসার কথা নয়, তাহলে এত হাসাহাসি কারা করছে ভেবেই সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ড্রয়িং রুমে গিয়ে হাঁ করে সেদিকে তাকিয়ে থাকে। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এ কি দেখছে সে? রোদ লাবিব আর রামিম এর সাথে বালিশ ছোড়াছুড়ি করছে আর খিলখিলিয়ে হাসছে। গত কয়েকদিন রোদকে এভাবে হাসতে না দেখে মুগ্ধ তো ধরেই নিয়েছিল রোদ হয়তো এত তাড়াতাড়ি স্বাভাবিক হবে না, তার হয়তো সময় লাগবে। কিন্তু এ কি, সে এই কোন রোদকে দেখছে? রোদের এমন পরিবর্তন দেখে মনটা শান্ত হয়ে যায় মুগ্ধের। এতদিন অস্থিরতা কাজ করছিল রোদ কখন স্বাভাবিক হবে এই নিয়ে। এখন ওকে হাসতে দেখে মনে মনে শান্তি অনুভব করছে। বাড়ির সবার মুখ দেখে মনে হচ্ছে রোদকে স্বাভাবিক হতে দেখে এখানে সবাই ভীষণ খুশি। মুগ্ধ আবার রুমের দিকে হাঁটা দিল। একেবারেই ফ্রেশ হয়ে বের হবে, বাড়িতে চলে যেতে হবে। আর কতদিন এভাবে বাড়ি ছাড়া থাকবে? এতদিন হাসপাতালে ছিল তাই কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন তো বাড়িতে, তাই সে আর এখানে থাকতে চায় না। মনে কেমন দ্বিধা হচ্ছে থাকতে। সময়টা প্রায় রাত 12টা। বাড়ির সবাই হয়তো ঘুমাচ্ছে। রোদ ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে, এক মনে কি যেন ভেবে চলেছে। এর মধ্যে সেখানে এসে উপস্থিত হলো মুগ্ধ। তবে তাকে আজকে যেতে দেয়নি কেউ। সে অনেক বুঝিয়েছিল, তবুও তারা ছাড়েননি, তাই অগত্যা তাকে থেকে যেতে হয়েছে। সারাদিন ঘুমিয়েছিল বিধায় এখন তার ঘুম আসছিল না, তাই এখানে চলে এলো সে। ভেবেছিল ছাদে হয়তো এখন কেউ থাকবে না, কিন্তু এখানে তো রোদও দাঁড়িয়ে আছে। রোদের দৃষ্টি আকর্ষণ করতে দুইবার গলা খাকারি দিল সে। রোদ গলা খাকারির শব্দ পেয়ে সেদিক পানে তাকায়। মুগ্ধকে দেখে হালকা মুচকি হাসে। মুগ্ধ তাকে একটা ফিরতি মুচকি হাসি দেয়। হাসির পর্ব শেষ করে রোদ বলে, ঘুমাইনি। না, সারাদিন ঘুমিয়েছি, তাই এখন ঘুম আসছে না। ও আচ্ছা। তুমি এত রাতে এখানে যে? আমি এমনিতেই ঘুম আসছিল না, তাই ভাবলাম ছাদ থেকে একটু ঘুরে আসি, এতে ভালো লাগবে। হ্যাঁ, এইখানে এসে ভালোই লাগছে। থ্যাঙ্কস। হঠাৎ করে থ্যাঙ্কস শুনে রোদের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় মুগ্ধ। প্রশ্ন করে বসল, কেন? এই যে আমার বিপদে আমার পাশে থাকার জন্য, আমাকে সাহস জোগানোর জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আমি এসব থ্যাঙ্কসের জন্য করিনি। জানি, তবুও দিতে ইচ্ছে হলো। ও, আপনি পাশে না থাকলে হয়তো আমার এত কিছু করা হতো না, আর নিজেকেও স্বাভাবিক করতে পারতাম না। আমি তো সবসময় তোমার পাশে থাকতে চাই। বিড়বিড়ে বলল মুগ্ধ। রোদ বুঝতে না পেরে বলল, কি বললেন বুঝিনি। না, তেমন কিছু না। হেসে উত্তর দিল মুগ্ধ। আপনি আবার কানাডা যখন যাবেন? কেন বলো তো? তুমি কি আমাকে তাড়িয়ে দিতে চাইছো নাকি রোদ? দুষ্টু হেসে বলে মুগ্ধ। তার কথা শুনে রোদ দ্রুত বলে, আরে না না, আপনি ভুল বুঝছেন। আমি এমন করে বলতে চাইনি। আন্টি একবার বলেছিল আপনি নাকি মাত্র কয়েকদিনের ছুটি নিয়ে এসেছেন, তাই বলেছি। সরি। রোদের রিয়াকশন দেখে হু হু করে হেসে উঠল মুগ্ধ। মুগ্ধকে হাসতে দেখে রোদ ভ্যাবাচাকা খেয়ে গেল। এই লোক এত হাসছে কেন? মনে মনে বলল রোদ। মুগ্ধ এবার অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, কুল রোদ কুল,
আমি মজা করছিলাম, তোমার রিয়াকশন দেখতে চেয়েছিলাম। ও আচ্ছা। ভাবছি কানাডা আর যাব না, এখানেই একটা ভালো চাকরি করব। ও তাহলে তো ভালোই। কেন বলো তো? না, এমনিতেই বললাম। আসলে কি বলো তো, যখন কানাডা থেকে আসছিলাম তখন কোনো পিছুটান ছিল না বাংলাদেশে, আর না ছিল কোনো মায়া। কিন্তু এখন বাংলাদেশে আমার আস্ত এক মায়ার খনি আছে, যাকে একবার হারাতে হারাতে ফিরে পেয়েছি, আর কোনো মতে হারাতে চাই না। মুগ্ধের বলা কথাগুলো শুনে রোদের বুকে যেন চিনচিনে ব্যথা অনুভব হলো। মুগ্ধকে সে প্রশ্ন করে বসল, কাউকে ভালোবাসেন? একজনকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসি। তাকে হয়তো বলেও বোঝাতে পারবো না যে আমি তাকে কতটা ভালোবাসি, আমার হৃদয়ে কতটা জুড়ে সে আছে। হয়তো সে কখনোই বুঝবে না, আবার হয়তো বুঝবে কোনো একদিন। কে সে, জানতে পারি? সে আমার শ্যামলিনী, মায়ারানী। রোদ বুঝতে পারছে মুগ্ধ নাম বলতে চাইছে না। বুকের ভেতর বড্ড কষ্ট হচ্ছে রোদে। মুগ্ধের মুখে কাউকে ভালোবাসে সেটা মেনে নিতে পারছে না সে। কেন? মুগ্ধ কি হয় তার? শুধুমাত্র ভালো একজন বন্ধু, একজন শুভাকাঙ্ক্ষী। আচ্ছা, শুধুই কি শুভাকাঙ্ক্ষী, নাকি এর চেয়েও বেশি? রোদ মনকে শাসিয়ে বলে উঠল, না রোদ, তোর মতো একটা মেয়েকে কেন ভালোবাসতে যাবে মুগ্ধ? মুগ্ধ শুধুমাত্র তোর একজন শুভাকাঙ্ক্ষী, একজন ভালো বন্ধু, এর চেয়ে বেশি কিছুই না। রোদকে বিড়বিড় করতে দেখে মুগ্ধ ভ্রু কুচকে জিজ্ঞেস করল, রোদ কি হয়েছে, কিছু কি বলছো? না, আমি কিছুই বলিনি, আর কিছুই হয়নি। আপনি থাকুন, আমি বরং যাই। অনেকক্ষণ হলো এসেছি, এখন ঘুম পাচ্ছে। বলেই রোদ চলে গেল। পেছন থেকে মুগ্ধ বেশ কয়েকবার ডাকলো, কিন্তু সে শুনল না। মুগ্ধর মনে সন্দেহ হলো, হঠাৎ করে রোদের কি হলো? একটু আগেই তো ভালো ছিল, তাহলে এখন এমন করে চলে গেল কেন? কিছুক্ষণ ভেবে বলল, হয়তো সত্যি সত্যি ঘুম পেয়েছে, রাত তো আর কম হলো না। আর তাছাড়া ওর রাতের ওষুধের সাথে তো ঘুমের ওষুধও আছে। ঘুম হয়তো জোরালোভাবে এসেছে, তাই এভাবে চলে গেল। এরপর ছাদে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মুগ্ধ নিজেও ছাদ থেকে নেমে গেল। রোদ, আমি সিদ্ধান্ত নিয়েছি মুগ্ধের সাথে তোমার বিয়ে দিব। এই নিয়ে সবাই রাজি, এখন তোমার মতামত প্রয়োজন। হঠাৎ করে বড় আব্বুর মুখে এমন কথা শুনে থমকে গেল রোদ। এটা সে কি শুনছে? বাড়ির সকলে মিলে সকালের নাস্তা করে আড্ডা দিচ্ছিল সবাই। আড্ডার মধ্যে হুট করে এমন কথা শুনে রোদ যেন নিজেকে বিশ্বাস করতে পারছে না। সে বোধহয় ভুল শুনছে। কি বললে বড়াব্বু? আমি বললাম যে আমরা সবাই চাই তোমার মুগ্ধের সাথে বিয়ে হোক। কিন্তু বড়াব্বু, তোমরা সব কিছু জেনে শুনে কিভাবে বলতে পারো এই কথা? প্রস্তাব তো আমরা রাখিনি, ওরাই রেখেছে। সব কিছু তো ওদের চোখের সামনেই হয়েছে। হয়তো ওরা আমাকে করুণা দেখাচ্ছে, দয়া করে আমাকে মুগ্ধের সাথে বিয়ে দিতে চাইছে, কিন্তু আমি তো এটা হতে দিতে পারি না। বলো, তুমি বুঝতে চাইছো না কেন রোদ? আমি আর কিছু বুঝতেও চাই না। আমি আমার মতো একটা মেয়ের সাথে মুগ্ধের মতো অমন ভালো ছেলেকে জড়াতে পারবো না। কি নেই মুগ্ধের, কিসের অভাব ওর? ওর কেন আমাকে বিয়ে করতে হবে? এবং আমি ওটাও জানি যে মুগ্ধ এই বিয়েতে রাজি না। ও হয়তো পরিবারের দিকে তাকিয়ে বিয়ে করছে আমাকে। আমি এটা কখনো মেনে নিব না। আমি আমার জন্য মুগ্ধের জীবনটা নষ্ট করতে পারবো না। বলেই দৌড়ে নিজের রুমে চলে গেল রোদ। সবাই হাঁ করে তাকিয়ে আছে তার যাওয়ার দিকে। সবাই বুঝতে পারছে রোদ উল্টাপাল্টা ভেবে নিয়েছে। ওর কথা শুনে স্পষ্ট বোঝা গিয়েছে ওর ভাবনা। এর মধ্যে সেখানে উপস্থিত হলো মুগ্ধের পরিবারের সবাই। তারাও রোদের কথাগুলো শুনেছে। তাদেরকে দেখে চৌধুরী বাড়ির সবাই লজ্জায় পড়ে গেল। তাদের নার্ভাস হতে দেখে সালমা হেসে বলল, আরে আপনারা অস্বস্তি ফিল করবেন না দয়া করে। রোদের দিক থেকে রোদ ঠিকই বলেছে। ও তো আর জানে না যে আমার পাগল ছেলেটা ওকে ভালোবাসে, তাই ওর ভাবনাটা অযৌক্তিক নয়। এবার যেন সবাই স্বস্তির শ্বাস নিল। কিছুক্ষণ সবার সাথে কথা বলি মুগ্ধ সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি একটু রোদের সাথে কথা বলতে চাই, ওর সাথে কথা বলে সব কিছু মিটিয়ে নিতে চাই। তার সিদ্ধান্তে সবাই সায় জানালো। মুগ্ধ সোফা সেরে উঠে দাঁড়ালো রোদের রুমে যাওয়ার উদ্দেশ্যে। রোদ ড্রয়িং রুমে থেকে গিয়ে নিজের রুমের দরজা বন্ধ করে হুহু করে কেঁদে উঠল। তার কেন জানি চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। তার কানে বাজছে সে রাতে মুগ্ধের বলা কথাগুলো। সেই থেকে কেটে গেছে প্রায় 1 মাস।
এই 1 মাসে রোদ কয়বার যে সেদিনের কথাগুলো ভেবে কান্না করেছে সেটা সে নিজেও জানে না। কেন যেন মুগ্ধের মুখে অন্য কাউকে ভালোবাসার কথাটা সে মেনে নিতে পারছে না। আজকে হুট করে বিয়ের কথাটা শুনে নিজেকে যেন আরও বেশি অসহায় লাগছে। সে তো জানে মুগ্ধ অন্য কাউকে ভালোবাসে, তাহলে কেন মুগ্ধ তাকে বিয়ে করতে রাজি হবে? নিশ্চয় ফ্যামিলির চাপে পড়ে রাজি হয়েছে সে। দরজায় ঠক ঠক আওয়াজে ধ্যান ভাঙল রোদের। চোখের পানি মুছে উঠে দাঁড়ালো। বেসিং গিয়ে মুখ হালকা পানি দিয়ে নিজেকে স্বাভাবিক করে দরজা খুলে দিল। দরজার সামনে মুগ্ধকে দেখে খানিকটা চমকালো সে। এই মুহূর্তে সে কিছুতেই মুগ্ধকে আশা করেনি। আচ্ছা, মুগ্ধ কি তাকে ভুল বুঝছে? মুগ্ধ হয়তো ভাবছে রোদের পরিবার থেকে এই বিয়েটার প্রস্তাব দিয়েছে, তাই হয়তো তাকে কথা শোনানোর জন্য এসেছে। রোদও নিজেকে প্রস্তুত করে নিল মুগ্ধের বলা কড়া কথাগুলো শুনতে। ভেতরে আসতে দেবে নাকি এইখানে দাঁড়িয়ে থাকবো? রোদ দরজার সামনে থেকে সরে গিয়ে তাড়াতাড়ি করে বলল, আরে না না, আসুন ভেতরে আসুন। মুগ্ধ রুমে ঢুকে খাটে বসে পড়ল। তুমি নাকি বিয়েতে রাজি না? এক পলক তাকালো মুগ্ধের দিকে। মুগ্ধ কি তাকে ভুল বুঝবে? দেখুন, আমি আমার পরিবারের হয়ে ক্ষমা চাইছি। আমি আপনাকে কথা দিচ্ছি এই বিয়ে হবে না, আমি কিছুতেই হতে দেব না। আমি জানি আপনার এই বিয়েতে মত নেই। তোমাকে কে বলেছে আমি এই বিয়েতে রাজি না? আমি জানি আপনি হয়তো আপনার ফ্যামিলির চাপে পড়ে বিয়েতে মত দিয়েছেন। সত্যি তো এটাই যে আপনি অন্য কাউকে ভালোবাসেন। আমি অন্য কাউকে ভালোবাসি মানে? ওই যে আপনার মায়ারানী শ্যামলিনী। কণ্ঠে অভিমান মিশিয়ে উত্তর দিল রোদ। মুগ্ধ রোদকে ভালো করে পরখ করে নিল। সে ঠিক বুঝতে পারছে রোদ সেই রাতের কথাগুলো নিয়ে বলছে। সে হয়তো ভাবছে মুগ্ধ অন্য কাউকে ভালোবাসে। এদিকে এসে বসো। জি। বসতে বললাম তোমাকে। মুগ্ধের ধমকে রোদ খাটের এক কোণে বসে পড়ল। কানাডায় থাকা অবস্থায় এক মায়ারানীর মায়াতে আটকে গিয়েছিলাম। সেদিন অফিসে বসে কাজ করছিলাম, হঠাৎ করে আপু কল দিল। এ সময় আপুর কল দেখে একটু আশ্চর্য হই, কারণ আমার জানা মতে আপু আমাকে এই সময় কখনো কল করে না। কোনো বিপদ ভেবে তাড়াতাড়ি কল রিসিভ করি। এরপর জানতে পারি কক্সবাজার বেড়াতে গিয়ে শুভ্র নাকি একটা মেয়েকে ছাড়া যেতেই চাইছে না। আমিও বললাম শুভ্রকে ফোন দিতে। শুভ্র নিল। শুভ্রের সাথে কথা বলার পর এক পর্যায়ে শুভ্র ফোনটা সেই মেয়েটার হাতে দিয়ে দেয়। তখনই ফোন স্ক্রিনে ভেসে ওঠে এক মায়ারানীর প্রতিচ্ছবি। কান্নার কারণে সারা মুখ লাল টমেটোর মতো হয়ে গিয়েছিল। কাঁদতে কাঁদতে অভিযোগ জানাচ্ছে আমাকে। সেসব কিছু শুনতে পেলাম না, আমি তো আটকে গিয়েছি তার মায়াতে। অতঃপর ফোন কেটে দিয়েছিলাম। এরপর কেটে গিয়েছিল কয়েকটা মাস। শত চেষ্টা করেও এক মুহূর্তের জন্য ওই মায়ারানীকে বলতে পারিনি। না পেরে শেষে দেশে ফিরে আসি। দেশে এসে গ্রামে বেড়াতে গিয়ে দেখা পাই মায়ারানীর, কিন্তু ততদিনে দেরি হয়ে গেল। রানীকে তখন অন্য রাজ্যে পাঠানোর সকল ব্যবস্থা হয়ে গিয়েছে। আমিও নিজেকে শক্ত করে নিলাম, সিদ্ধান্ত নিলাম তাকে আমি দূর থেকে ভালোবাসবো। তাকে দেখে বুঝেছিলাম বিয়েতে সে রাজি, তাই আমি তাদের মধ্যে তৃতীয়জন হতে চাই না। তাই নিজের প্রাকৃতিক ভালোবাসাটাকে মনের মধ্যে কবর দিলাম। কিন্তু হুট করেই মায়ারানীর জীবনে একটা দুর্ঘটনা ঘটে গিয়ে তার জীবন অগোছালো হয়ে যায়। এতে মায়ারানীর বিয়ে ভেঙে যায়। আমি আবার এক চান্স পাই মায়ারানীকে ফিরে পাওয়ার, এবং আমি সুযোগটা হাতছাড়া করি না। সময় সুযোগ বুঝে বিয়ের প্রস্তাব দিই মায়ারানীর বাড়িতে, এবং আমার প্রস্তাবে সবাই রাজি, শুধুমাত্র মায়ারানী ছাড়া। এখন আমার কি করা প্রয়োজন তুমি বলো। রোদ যেন শূন্যে ভাসছে। এসব সে কি শুনছে? মুগ্ধের কথাগুলো শুনে বোঝা যাচ্ছে তার মায়া রানীটা আর কেউ নয়, রোদ নিজেই। এতটা ভালোবাসে মুগ্ধ তাকে, কিন্তু সে তো তার যোগ্য নয়। কিন্তু আপনার মায়ারানী তো আপনার যোগ্য নয়, সে তো অপবিত্র। তার কোনো যোগ্যতা নেই আপনার পাশে দাঁড়ানোর। সে তো একজন ধর্ষিতা, একজন আর কথা বলতে পারল না রোদ। তার আগেই মুগ্ধ তার মুখ চেপে ধরে। ভুলেও এই কথা মুখ থেকে বের করবে না রোদ। আমার রানী সবসময় পবিত্র। কয়েকটা দুই পায়ের কুকুরটাকে ছুঁয়ে দিলে সে অপবিত্র হয়ে যাবে না। আমার রানী আমার কাছে আমার মায়ের পরে সবচেয়ে পবিত্র নারী, বুঝেছ? এতটা কেন ভালোবাসেন? এত কিছু জানি না,
আমি শুধু জানি আমার তাকে প্রয়োজন, ভালোবাসি তাকে, আমি ভীষণ ভীষণ ভালোবাসি। এখন বলো, আমার মায়ারানীর সিদ্ধান্ত কি আগের মতোই আছে নাকি বদলেছে? বদলেছে। বলে মাথা নিচু করে ফেলল রোদ। মুগ্ধের মুখেও হাসি ফুটে উঠল বিজয়ের এক হাসি। চৌধুরী বাড়িতে বিয়ের ধুম পড়েছে। বাড়িতে সবাই ব্যস্ত হাতে কাজ করে চলেছে। মধু মেহমানদের তদারকি করছে। কিছুক্ষণ আগে তার বোন দুলাভাই এসেছেন। তারা তো এখন পারলে মধুকে মাথায় তুলে নাচে। আরিয়ান নিজে গিয়ে তাদেরকে নিয়ে এসেছে। এতে অবশ্য মধু হ্যাঁ বা না কিছুই বলেনি। সে শুধু আরিয়ানের হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছে। তারিন আর ফারিয়াও এদিক ওদিক ছোটাছুটি করে কাজ করছে। রোদ বসে আছে খাটে আর মোবাইল নিয়ে কি যেন দেখছে। সেই মুহূর্তে সেখানে প্রবেশ করল সাথী, তার সাথে পার্লারে 3 জন মেয়ে। পার্লারের মেয়েগুলোকে দেখে মনে পড়ল সেই কালকের কথা। কালকেও এরা এসেছিল। প্রায় 3 ঘন্টা রোদকে পুতুলের মতো করে বসিয়ে রেখেছিল, একটু নড়তে দেয়নি। এখন আবার সেম সিচুয়েশনে পড়তে হবে ভাবতেই রোদের কান্না পাচ্ছে। সে দ্রুত গতিতে খাট থেকে নেমে সাথীর পাশে গিয়ে বলল, দেখো মেজো আম্মু, আমি আজকে ওদের কাছ থেকে সাজতে পারবো না, আমাকে বরং তুমি সাজাও। সাথী অবাক কণ্ঠে প্রশ্ন করল, এমা সে কি, কেন? ওরা আমাকে বড় পুতুলের মতো বানিয়ে রাখে। এটা আমি বাবা আর সহ্য করব না। কালকে অনেক কষ্টে সহ্য করেছি, তাও কালকে হলুদের সাজ ছিল, বিদায় সিম্পল সাজ দিয়েছে, আর আজকে তো রিয়েল সাজ। ও মাই আল্লাহ, আমি আর সহ্য করতে পারবো না। এমনটা বললে কি হয় রোদ? একদিনই তো ব্যাপার, একটু সহ্য করে নে না মা। না মেজো আম্মু, কখনো না। এমন করিস না মা, আমার কাজ আছে, দেরি হয়ে যাচ্ছে আমার। তুই বরং তাড়াতাড়ি রেডি হয়ে নে। বলেই বেরিয়ে গেলেন তিনি। আরে মেজো আম্মু দাঁড়াও, কথা শুনো, কই যাচ্ছ? রোদের ডাক যেন তিনি শুনেও শুনলেন না। রোদ তার যাওয়ার দিকে একবার তাকিয়ে আবার পার্লারের মেয়েগুলোর দিকে তাকালো। তারা হাসি মুখে রোদের সামনে এসে রোদকে ফ্রেশ হয়ে আসতে বলে। রোদও মুখটা অসহায় করে লেহেঙ্গাটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। কই হলো তো তোর মুগ্ধ, এতক্ষণ কি করছিস? আশ্চর্য, তুই কি মেয়েদের মতো সাজতে বসেছিস নাকি মুগ্ধ? মায়ের ডাক শুনে দ্রুত রুম থেকে বেরিয়ে এলো মুগ্ধ। নিচে নেমে দেখে সবাই প্রস্তুত হয়ে গিয়েছে বরযাত্রী যাওয়ার জন্য। শুধুমাত্র সেই বাকি। একটা প্রবাদ আছে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। এখন এই প্রবাদটাই মুগ্ধের মনে আসছে। মামা আমার তো কেমন লাগতে? আচমকা কোথা থেকে শুভ্র দৌড়ে এসে মুগ্ধকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো। মুগ্ধ হেসে শুভ্রকে কোলে তুলে নিয়ে তার গাল টেনে দিয়ে বলল, অনেক অনেক সুন্দর লাগছে। তো আমার থেকেও বেশি? আমার থেকেও বেশি। আমি টেনশনে আছি, নতুন বউ আমাকে রেখে যদি আবার কিউট গুলুমুলু শুভ্রকে বিয়ে করে ফেলে। তাদের কথা শুনে সেখানে উপস্থিত সকল মানুষই হো হো করে হেসে নিল। সালমা বেগম এসে সবাইকে তাড়া দিলেন গাড়িতে উঠতে। যেহেতু দূরের পথ, তাই তিনি তাড়াতাড়ি বেরিয়ে পড়তে চাইছেন। অতঃপর সবাই এক এক করে গাড়িতে উঠে বসল। মুগ্ধের সাথে বরের গাড়িতে উঠল সালমা বেগম, তাসনিম আর তার বর শুভ্র। তো শুরু থেকে মুগ্ধর করে বসে এটা ওটা জিজ্ঞেস করছে। গাড়ি চলতে শুরু করেছে প্রায় ঘন্টাখানেক হলো। গাড়িতে বসা সবাই নিশ্চুপ। শুভ্রও ঘুমিয়ে পড়েছে। মুগ্ধ তাকিয়ে আছে বাহিরের পানে। তার ভীষণ শান্তি লাগছে, মনটা ভীষণ ফুরফুরে। অবশেষে অনেক বাধা পেরিয়ে তার ভালোবাসার মানুষটাকে নিজের করে পেতে চলেছে সে। আমি আসছি শ্যামলিনী, তোমাকে নিজের করে নিতে আসছি। আর কয়েকটা প্রহরের অপেক্ষা মাত্র, তারপর আমরা দুজনে পবিত্র এক সম্পর্কে বাধা পড়ব। আমাদের একসাথে পথ চলা যেন সুদীর্ঘ ও সুমিষ্ট হয়। বধূ বেশে বসে আছে রোদ। এক এক করে বাড়ির সবাই এসে তাকে দেখে যাচ্ছে। সেই মুহূর্তেই নিচ থেকে হট্টগোল শোনা গেল, বর এসেছে বলে। রুমে থাকা সবাই দৌড়ে চলে গেল নিচে। এখন বর্তমানে রোদ বসে আছে একা। তখনই রুমে প্রবেশ করলো রাইহান। তাকে দেখে উঠে দাঁড়াতে চাইল রোদ, কিন্তু সে উঠতে দিল না। এসে রোদকে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়ল রোদের পাশে। কিছুক্ষণ কিছু না বলে ঠিক একভাবেই বসে রইল। অতঃপর মুখ খুলল, ধর্ষণ করানোটা কি খুব জরুরি ছিল রোদ? ধর্ষণটা ওর জন্য তেমন কিছুই না ভাইয়া, ওনার কাছে তো এইসব ডাল ভাত। যে যে এই বাড়ি থেকে বেরিয়ে তার 7-7টা বন্ধুর সাথে ছিল, তাদের সবার সাথে তার সম্পর্কটা অত্যন্ত গভীর। তোমাকে নিশ্চয়ই খোলাখুলিভাবে বুঝিয়ে বলতে হবে না।
তাছাড়া ওকে ধর্ষণ করাইনি, না আমি খুন করিয়েছি। সব কিছু করেছে ওর ওই সেই বন্ধুগুলোই। প্রথমে সবার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিল, পরে হয়তো তাদের সাথে কিছু নিয়ে ঝামেলা হয়, তাতেই তারা ওকে খুন করে। আমি সেখানে পৌঁছাতে পৌঁছাতে পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল। ব্যাস আর কেউ কোনো কথাই বলল না, দুজনেই চুপচাপ। এর মধ্যে আলিয়া এসে রোদের পাশে বসলেন। রোদকে ভালো করে দেখে বললেন, মাশাআল্লাহ। চোখ থেকে একটা কাজল নিয়ে রোদের কানের লতিতে লাগিয়ে দিলেন। তার চোখে পানি চিকচিক করছে, কিন্তু তিনি যেন কাঁদবে না বলে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। নিজেকে শক্ত করে রেখে রোদের মুখের সামনে এক রকম ভাত তুলে দিলেন। রোদও বিনা বাক্যে খেয়ে নিল। এরকমভাবে আবার কখন খেতে পারবে না জানা নেই, তাই হয়তো সুযোগটা লুফে নিচ্ছে সে। খাওয়া শেষ করে আরিয়া চলে গেলেন। রোদের চোখ দিয়ে পানি ঝরছে। সাথী আর আঁখি এসে তাকে নিয়ে গেল নিচে। কাজী সাহেব বসে আছেন বিয়ে পড়ানোর জন্য। রোদকে নিয়ে মুগ্ধর পাশে বসিয়ে দেওয়া হলো। মুগ্ধ হাঁ করে দেখছে রোদকে, দৃষ্টিতে তার মুগ্ধতা বিরাজমান। রোদ একবার চোখ তুলে তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয়। রোদকে বসতেই বরপক্ষের সবাই এসে রোদকে দেখে গেল। সালমা বেগম এসে রোদকে দেখে বললেন, দেখি দেখি আমার বৌমাটাকে, আহ কি মিষ্টি লাগছে, কারো যেন নজর না লাগে। বলেই নজর টিকা লাগিয়ে দিলেন তিনিও। বরপক্ষের কেউ জানে না রোদ যে ধর্ষিতা সেটা, তাই এ নিয়ে তেমন কথা ওঠেনি। কনপক্ষের কয়েকজন এ নিয়ে কথা বলেও সালমা বেগম আর চৌধুরী বাড়ির সবাই মিলে সেদিকটা সামলে নিয়েছে। কাজী সাহেব সব কিছু ঠিকঠাক করে নিয়ে কিছু কথা বলে ইসলামী রীতি অনুযায়ী রোদকে কবুল বলতে বলেন। রোদ আশেপাশে একবার তাকালো। আলিয়ার সাথী আঁখি মিলে তাকে চোখ দিয়ে ইশারা করছে কবুল বলতে। দূর থেকে তার চাচারাও ইশারা করছে। রোদ একবার করে সবার দিকে তাকালো। সবাই ইশারা করছে কবুল বলতে। সবার চোখে পানি টলমল করছে, তবুও মুখে হাসি টেনে আছে। রোদও কিছু না বলে 3 বার কবুল বলে দিল। কবুল কবুল কবুল। তাকে কবুল বলতে দেখে মুগ্ধ যেন হাফ ছেড়ে বাঁচল। এতক্ষণ যেন তার দম বন্ধ হয়েছিল। অতপর কাজী সাহেব তাকে কবুল বলতে বললে সেও দ্রুতই কবুল বলে দিল। অতপর সবাই মিলে আলহামদুলিল্লাহ বলে মোনাজাত হলো। সবাই দোয়া করল তাদের নতুন জীবনের জন্য।